নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় মধুবর্ষী কথা সাহিত্যিক ভগীরথ মিশ্র বিরচিত সাড়া জাগানো উপন্যাস আর কাঠি প্রথম পর্ব। ট্রেনের নাম গুমো প্যাসেঞ্জার, সবাই বলে ঘুমো প্যাসেঞ্জার। ঢিকিয়ে ঢিকিয়ে চলে, যেখানে সেখানে মর্জি মতো দাঁড়িয়ে যায়। ঘোঁত ঘোঁত করে ইঞ্জিন, ভকভকিয়ে ধোঁয়া ছাড়ে নাক মুখ দিয়ে, যেন শালপাতার চুটা টানছে দিন রাত। যেখানে দাঁড়ায় দাঁড়িয়েই থাকে ঘন্টার পর ঘন্টা, নড়ে না চড়ে না। কি হলো হে ইয়ে বাতুয়ায় রোগীর? প্রশ্ন ছুড়ে দেয় কেউ কেউ। কেউ বলে ইঞ্জিনে জল দিচ্ছে, কেউ বলে লাইন ক্লিয়ার নাই, সিঙ্গেল বাবু সিঙ্গেল লামাতে ভুইলে গেইছেন। কেউ বলে গার্ড বাবু হাঁটতে গেছেন হে, হুই মাঠের মধ্যে খুলিয়ার ধারে উয়ার কালা কোট দেখা যায়। হুড়মুড় করে নেমে পড়ে প্যাসেঞ্জারের দল। প্রতিটি কামরা থেকে মুরগির ছানার মতো ছড়িয়ে পড়ে চারপাশে। হাতে পায়ের আড় ভাঙে আওয়াজ তুলে মটমটিয়ে গাঁট ফোটায়। জানু অবধি কাপড় তুলে পেচ্ছাপ করতে থাকে প্রকাশ্যে। সোল্লাসে গেয়ে ওঠে কেউ কেউ, রেলগাড়িটা পাহাল পাড়ে হুকুর হুকুর ধোঁয়া সারে হে হে। বইসে রইছে ২-১০ খাড়াই রইছে ১০০০ জন, হায় রে অবোধ মন। রেলগাড়িটা পাহাল পাড়ে হুকুর হুকুর ধোঁয়া সারে হে হে। একজন গায়, ২-৪জন দুয়োর ধরে, বাকিরা দাঁত গিজুরে হি হি করে হাসে। এমনি এ গাড়ি একবারটি হাওড়া স্টেশনে যদি চড়েছ তো নাববার কথা বেমালুম ভুলে যাবে। দিন যাবে, রাত যাবে, ভোর হবে, ততক্ষণে তুমি পৌঁছবে বাঁকুড়া স্টেশনে। অতএব ভাবনা নেই তোমার। উঠে যখন পড়েছ, কাল সকালের আগে নামা নাই। কাজে ঘুমো, সারা রাত নিশ্চিন্তে ঘুমো। রেলগাড়ি তোমার ঘুম ভাঙিয়ে বাঁকুড়া স্টেশনে নামিয়ে দিয়ে তবে যাবে। ঘুমোচ্ছে অনেকেই গাড়িময় প্রতিটি কামরায়। সিটে বাঙ্কে মেঝের ওপর ভূতের মতো পড়ে পড়ে ঘুম মারছে কাতারে কাতারে মানুষ। এমনকি সর্বাঙ্গ গেরুয়া বসানে মোড়া যে বাউলটি এতক্ষণ গানে গানে মাতিয়ে রেখেছিল পুরো কামরাটি, সেও একতারাটি পাশে নামিয়ে রেখে চোখ বুজে ঘুমিয়ে পড়েছে। বড় অদ্ভুত আচরণ মানুষটির। খালি একের পর এক গান গাইছিল আর ফিক ফিক করে হাসছিল। সেও এখন কেমন নিদ্রায় অচেতন। শুধু কয়েকজনের চোখে ঘুম নেই। রাজীব, তার চোখে ঘুম আসছে না কিছুতে। বুকের মধ্যে কে যেন মোলায়েম চিরুনি চালাচ্ছে অবিরাম। মৃদু রোমাঞ্চ শিরায় শিরায়, ততোধিক আরাম সুখ। আজ বড় সুখের দিন, সৌভাগ্যের, ইচ্ছা পূরণের। ঘুম আসে না সুচাঁদ ভক্তার চোখে, মাদল মল্লিক, কাঞ্চা মল্লিক, বদন কোটালের চোখে। সরস্বতী সবর, কৌশল্যা সবর আর রঙি কোটালের চোখেও ঘুম নেই এ রাতে। শুয়ে বসে রয়েছে বটে কামরার এখানে ওখানে, কিন্তু চোখের পাতনি জোড়া লাগছে না পলকের তরে। সবাইয়েরই বুকের মধ্যে ওই চিরুনি চালানোর শিরশিরানি। রাজীব জানালা দিয়ে তাকিয়ে রয়েছে বাইরের দিকে। ছুটে চলেছে ট্রেন। দুপাশের গাছপালা, কালিঝুলি মাখা দৃশ্যপট হারিয়ে যাচ্ছে দ্রুত। আকাশ পাতাল ভাবছে রাজীব। ভাবনায় ডুবে যেতে ভালো লাগছে তার। মাস্টারজি! সহসা রংলাল দাঁড়ায় চোখের সামনে, মিচিক মিচিক হাসে। বলে, এদেশের লাচ দেখিয়ে পেট ভরে না মাস্টারজি, বরং লাচতে লাচতে বিলকুল খালি হয়ে যায়। কথাটা রাজীবকে বলেছিল রংলাল, একবার নয়, ৩ বছরে কথাটা একাধিকবার বলেছে। আর এ ধরনের কথা বলতে গিয়ে রংলালের মুখে, চোখে, কপালের বলিরেখায় প্রত্যেকবারই জমে ওঠে গাঢ় শ্লেষার মতো শ্লেষ।
আর সেই শ্লেষের পরতে পরতে এতখানি বিষ যে রাজীবের মাঝে মাঝেই মনে হয়েছে পিছু হটি, পালিয়ে যাই। সুতপাও বলেছিল, ঠাট্টা করে নয়, গভীর আশঙ্কা থেকে বলেছিল, স্বপ্ন তো, তাই ভয় হয়, ভাঙতে কতক্ষণ। বহরমপুর কলেজে চাকরি পেয়ে চলে গেছে সুতপা। ওখান থেকেই চিঠি লিখেছে রাজীবকে, লিখেছে, তুমি গিয়েছো বাঁকুড়ায়, আমি চললুম বহরমপুর। কলকাতায় থাকতেও দেখা সাক্ষাৎ কম ছিল, এবারে আরও কমল। কবে কিভাবে দেখা হবে কে জানে। বাঁকুড়ায় এক স্বপ্নের জগৎ আবিষ্কার করেছো জেনে অভিনন্দন, তবে স্বপ্ন তো, তাই ভয় হয়, ভাঙতে কতক্ষণ। তোমার হাতে চিরকালই সময় কম থাকতো আমার জন্য, এবার আরও কমল। সুতপার চিঠিখানা রাজীবের পকেটেই রয়েছে, খুব জলদি একটা জবাব দেওয়া দরকার। রাজ্যমেলায় এতখানি সাফল্যের পর সুতপাকে সেটা না জানানো ঘোরতর অন্যায় হবে। কেমন করে জানাবে রাজীব? কোন বাক্যবন্ধ দিয়ে প্রকাশ করবে তার সাফল্যের খবরটি? ভাবতে ভাবতে তার সামনে ভেসে ওঠে রাজ্যমেলার সমগ্র দৃশ্যপট। গ্রিন রুমের টুকরো টুকরো দৃশ্য। মেকআপ করছে শিল্পীরা, রাজীব ব্যস্ত হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, টুকিটাকি নির্দেশ দিচ্ছে, সাহস যোগাচ্ছে, আড়ষ্টতা ভাঙছে। একসময় মঞ্চের ঘোষণা শুনতে পায় সে, রাজ্য লোক উৎসবের শেষ উপস্থাপনা, মঞ্চে আসছেন বাঁকুড়া জেলার গজাশিমুল সংস্কৃতি সংঘের শিল্পীরা। চাপা টেনশনে সিগারেট ধরায় রাজীব, উইংসের পাশটিতে গিয়ে দাঁড়ায়, ইশারায় নির্দেশ দেয়। ঘণ্টা বাজে, স্পটলাইটের আলো জোরালো হয়, বেজে ওঠে ধামসা, মাদল, চাং, বাঁশির সমবেত অর্কেস্ট্রা। একসময় শুরু হয় নাচ। বুঝতে পারেনি রাজীব কখন সুচাঁদ এসে দাঁড়িয়েছে পাশটিতে। ওর মুখ চোখ ফ্যাকাশে, রাজীব দেখে। সুচাঁদের পিঠে নিঃশব্দে হাত রাখে রাজীব। নাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল হাততালির শব্দে চমকে ওঠে দুজনে। রাজীব ততক্ষণে বুঝে গিয়েছে কি ঘটতে চলেছে একটু বাদেই। প্রবল উত্তেজনায় সে জড়িয়ে ধরে সুচাঁদকে। মন্ত্রীর দেওয়া মেডেল গলায় ঝুলিয়ে ওরা যখন মঞ্চ থেকে নেমে আসছিল একে একে, তখনই এলেন সেই নীল নয়না শ্বেতাঙ্গিনী। রিমলেস চশমার আড়ালে একজোড়া পরিতৃপ্ত উজ্জ্বল চোখ। রাজীবের দুহাত সজোরে ঝাঁকিয়ে বললেন, কনগ্র্যাচুলেশনস প্রফেসর চৌধুরী, তুমি একেবারে কামাল করে দিয়েছ। এমনটা আমি সত্যিই কল্পনাও করিনি। ফ্যান্টাস্টিক। জবাবে সলজ্জ হাসে রাজীব। থ্যাংক ইউ ম্যাডাম। আই এম ক্যাথি বার্ড, ইস্ট ওয়েস্ট ফোক ফাউন্ডেশনের ইস্টার্ন জোনের ডিরেক্টর। সত্যি প্রফেসর, তুমি একটা মার্ভেলাস কাজ করে ফেলেছ। আমি কিছুই করিনি ম্যাডাম। রাজীবের গলায় দারুণ অস্বস্তি। যা করবার ওরাই করেছে, অভিনন্দন ওদেরই প্রাপ্য। অবশ্যই, তবে তোমার কৃতিত্বও কিছু কম নয়, তুমি এদের আবিষ্কার করেছ। গভীর জঙ্গল থেকে এক থোকা বুনো ফুল এনে উপহার দিয়েছ আমাদের। অস্বস্তিটা চাপা দিতে রাজীব প্রসঙ্গ বদলায়, ওদের গানের কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারোনি। ক্যাথি বার্ড হাসে, পেরেছি বই কি। সে কি, আপনি ওদের ডায়ালেক্ট বোঝেন? তা অবশ্য বুঝি নে, তবে ফুলের গন্ধ উপভোগ করবার জন্য গাছ বিশেষজ্ঞ হতে লাগে না। ডু ইউ গেট ইট? বুঝেছি, মৃদু হাসে রাজীব। তোমাদের ওই গজা শিমুলে আমাকে নিয়ে যাবে না? অবশ্যই। রাজীবের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। কবে যাবে বলো? খুবই তো ইচ্ছে করে, কিছু সময় যে বড় কম। ইস্টার্ন ইন্ডিয়ার অতগুলো রাজ্য দৌড়ে বেড়াতে হয়। তবে যাবো, আমি যাবই, চিঠি দিয়ে জানাবো তোমায়। তোমার ঠিকানাটা দাও তো। রাজীবের কাছ থেকে ঠিকানা নিয়ে রঙি, কৌশল্যা, সরস্বতীদের দিকে সল্লাসে এগিয়ে যায় ক্যাথি বার্ড। বুক চাপড়ে সাবাস জানায়। রঙির গাল টিপে দেয়, বলে, ব্রেভ গার্ল, একটুও ভয় পাওনি। ভয়ে আশঙ্কায় এতক্ষণ কাঁটা হয়েছিল রঙি, সরস্বতীরা। সাহস পেয়ে লাজুক ঠোঁটে সামান্য হাসে। ক্যাথি বার্ড সবাইকে উইশ করে মিষ্টি হেসে বিদায় নেয়। ঘটনাগুলো যেন স্বপ্নের মতো লাগে রাজীবের। বিশ্বাস করাও বুঝি কঠিন। আরও কঠিন সেসব কথা সুতপাকে ঠিক ঠিক বুঝিয়ে লেখা। রাজীব আস্তে আস্তে বুক পকেটে হাত রাখে। সুতপার চিঠিখানার উত্তাপ পায় হাতের তালুতে। মনে মনে সুতপার চিঠির জবাব তৈরি করতে থাকে রাজীব। আর সুতপার কাছে এমন ঘটনা ব্যাখ্যা করার কথা মনে হলেই তার মনে পড়ে যায় প্রিয় কবিতার পংক্তিগুলি।
সূর্য উঠছে, সূর্য উঠছে, সূর্য উঠছে বান্ধবী, শোণিত সিক্ত জননী গর্ভছিন্ন জেগেছে সূর্য, সুস্থ সুবাহু সুন্দর শিশু তোমার আমার বান্ধবী, তোমার দেহের আরতি জ্বালানো এ শিশু আমার সূর্য। সুতপাকে আনা যায় না বাঁকুড়ার কোনো কলেজে। সুতপা কাছে থাকলে রাজীবের দৃঢ় বিশ্বাস অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে ওর কাছে। সুতপাকে একেবারে পাশটিতে পাওয়া যায় না এমন সূর্য শিকারের দিনে। আজকের দিনে একটু ফুরফুরে, একটু চাপমুক্ত থাকতে চাইছে রাজীব। বড়ই ধকল গেছে বিগত 6টি মাস, বড়ই উৎকণ্ঠায় কেটেছে, কিন্তু ফুরফুরে হতে পারছে না কিছুতেই। সাফল্যের পরিতৃপ্তির সঙ্গে সঙ্গে এক ধরনের গুরু ভার যেন চেপে বসছে মগজে। রংলালের কথাগুলো কিছুতেই ভুলতে পারছে না রাজীব। মাস্টারজি, এদেশে লাচ দেখিয়ে পেট ভরে না, বরং লাচতে লাচতে পেট বিলকুল খালি হয়ে যায়। রংলালের মুখখানা মনে পড়ছে রাজীবের। এবার বোধ করি ওকে বুঝিয়ে দেওয়া যাবে, নাচের মতো নাচ হলে পেট ভরে। বোঝাতেই হবে এটা, না বুঝিয়ে কোনো উপায় নেই রাজীবের। এখন তার আর পিছু হটবার উপায় নেই কোনো। মায়ের মুখখানা মনে পড়ছে এই মুহূর্তে। জীবনের প্রতিটি সংকটকালে মনে পড়েছে অতীতে। এই আধো অন্ধকার ট্রেনের কামরায় মুখখানি কত উজ্জ্বল ভাস্বর। আসলে অন্ধকার রাতেই মায়ের মুখখানি বেশি করে ভাসে। শান্তিপুরের বাড়িতে রয়েছেন তিনি, দাদার সংসারে। বৌদি একটু মুখরা, মাঝে মাঝে কষ্ট দিয়ে ফেলে। মায়ের দৃঢ় বিশ্বাস তার আদরের ছোট খোকার বউ তাকে কষ্ট দেবে না। সেই কারণে কালে ভদ্রে শান্তিপুরের বাড়িতে গেলেই ইদানিং মায়ের দুচোখ কারণে অকারণে ছলছলিয়ে ওঠে। মাঝে মাঝে এক দুর্বোধ্য করুণ চোখে তাকিয়ে থাকেন তিনি রাজীবের দিকে। নিজেকে তখন বড় অসহায় লাগে, বড় অপরাধী। বেশ কিছুদিন ধরে মন হয়ে উঠেছিল অস্থির মায়ের জন্য। সুতপাকে বিয়ে করে মাকে কাছে নিয়ে এসে কলকাতায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে তখনই তো বাঁকুড়া কলেজে চলে আসতে হলো। তাছাড়া সুতপাও প্রস্তুত ছিল না। তার বাবা রিটায়ার করেছেন, মা দীর্ঘকাল শয্যাশায়ী, দুটি ভাই বেকার। রাজীব সুস্পষ্টভাবেই বলেছিল, এর সঙ্গে তো বিয়ের কোনো সম্পর্ক নেই, কারণ বিয়ের পরও তুমি স্বচ্ছন্দে তোমার দায়িত্ব পালন করতে পারবে, কেউ বাধা দেবে না তোমায়। সুতপা রাজি হয়নি। এ ব্যাপারে তার স্পষ্ট বক্তব্য, তোমরা ছেলেরা বিয়ের আগে যতটা উদার, বিয়ের পর ততটাই ফিউডাল। বিয়ের মালা শুকোতে না শুকোতে বাপের সংসারে টাকা দেওয়ার জন্য খোঁটা দেবে। অথচ বুঝতেই পারছো, অন্তত একটা ভাই চাকরি না পেলে আমার টাকা দেওয়া বন্ধ করবার কোনো উপায় নেই। মধ্য কলকাতার একটি স্কুলে পড়াতো সুতপা। মাস দুয়েক হলো চাকরি পেয়েছে বহরমপুর কলেজে। ওখান থেকেই গাঢ় অভিমানে চিঠি লিখেছে। জবাব দিতে হবে সুতপাকে, নিয়ে আসতে হবে কাজটিতে। মায়ের মুখে হাসি ফোটাতে হবে, শেষবেলার ম্লান মধুর হাসি। হাসি ফোটাতে হবে গজাশিমুলের মানুষগুলোর মুখেও। বোকা বানাতে হবে রংলালকে। রংলালকে একেবারে বোকা বানিয়ে না দেওয়া অবধি রাজীবের মনের এই অস্থিরতা কিছুতেই থামবে না। রঙি আর সরেস্বতী পাশাপাশি বসেছে। কৌশল্যা একটু শান্তশিষ্ট, মুখ চোরা। সে বসেছে তফাতে, ঘুমিয়ে কাদা হয়ে গেছে বেচারি। আর 13-14 বছরের রঙি কুয়োর ব্যাং সমুদ্রে এসে তার মুখে খই ফুটছে অবিরাম। ওদের সিটের তলায় রংচটা একাধিক তোরঙ্গ, তার মধ্যে দলের পোশাক আশাক, ঘাগরা, পরচুলা, ঝুটো গয়না, ঘুঙুর আর রং মাখবার সরঞ্জাম। তা বাদে রয়েছে হারমোনিয়াম, কর্নেট, ফুলুট, বাঁশি, খত্তাল, আরও হরেক চিজ। মাথার ওপর কাঠের বাঙ্কে ধুমসা, মাদল, চাং, কাঠের ঘোড়া, বলদ, তীরধনুক, মুখোশ দাঁই করে রাখা। কামরার অন্য যাত্রীরা ভুল ভুল করে তাকিয়ে থাকে। কে গ তোমরা, কোত্থেকে এলে, কোথাকে যাবে বটে? আমরা বটে গজাশিমুল গাউন পার্টি, গেছিলাম কলকাতায় সরকারি মেলায় লাচ দেখাতে। লাচ গান হলো, মেডেল পেলাম, টাকা পেলাম, বাবুরা খুব নাম করলে। এবার ঘরে ফিরবার পালা। বলতে বলতে যেন নিজেদের বুকেই অবিশ্বাস জমে। সত্যি এসব নেহাত স্বপন টপন লয় তো? বাঁকুড়ার ঘোর জঙ্গলের মধ্যিখানে
কোন এক অজা গাঁ গজা শিমুল, সেই গাঁয়ের গুটি কয় বসু সবর জাতের ছেলে মেয়ে কিনা খোদ কলকাতার মেলায় লাচ গান দেখিয়ে মেডেল নিয়ে ঘরে ফিরছে। এও কি সম্ভব? রঙিদের মুখোমুখি বসেছে দলের গাইয়ে বদন কোটাল, দলের ওঝা গুনিন দাদু আর শ্যামসুন্দর। বদন কোটাল আর গুনিন দাদু ওর গায়ে লেপটে গিয়ে ঘুমিয়ে কাঁদা। শুধু শ্যামসুন্দরের চোখে ঘুম নেই। পুরুলিয়ার ছৌ নাচের দলটিও ফিরছে এই গাড়িতে, কয়েকটা বগি আগে রয়েছে ওরা। শ্যামসুন্দর ওই দলের শিল্পী। রাজ্য মেলাতেই আলাপ পরিচয় হয়েছিল দু দলের শিল্পীদের। একটু আগে গাড়ি থেমেছিল কোন একটা স্টেশনে। শ্যামসুন্দর পায়ে পায়ে উঠে এসেছিল রঙিদের কামড়ায়। ওর সঙ্গে গল্প গাছা করতে এমনই মশগুল ছিল সে, গাড়ি যে ছেড়ে দিচ্ছে সেটা খেয়ালই নেই তার। ফলে নামতে পারল না বেচারা। বদন কোটালি ওর উড়িতে চাপ্পর মেরে বলেছে, আরে সাঙ্গাত, তোমার কামরা তো গাড়ির সঙ্গেই যাবে, চুপটি কইরে বসে থাকো, পরের স্টেশনে নেমে যাবে। শ্যামসুন্দরকে পাশটিতে থাপনা করেই অতল ঘুমের রাজ্যে চলে গেছে বদন কোটাল। শ্যামসুন্দর আর ঘুমোতে পারছে না কিছুতেই। ছেলেটাকে কদিন ধরেই রাজ্য মেলায় দেখেছে রঙি। কোঁকড়ানো চুল, এক মাথা, ভাসা ভাসা চোখ, সারা মুখে শিশুর সরলতা, আর খালি হাসে। দেখা দেখি চোখাচোখি হলেই হাসে। কথা বলে কম, শুধু প্রতি কথায় দু ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে ফিনকি দিয়ে হাসি। অকস্মাৎ গাড়িটা ছেড়ে দেওয়াতে শ্যামসুন্দর নামতে পারেনি। সবাই এটা ধরে নিলেও রঙির যেন কথাটা বিশ্বাস হতে চায় না কিছুতেই। ভাবতে গিয়ে কানের লতি শিরশির করে ওঠে রঙির। একসময় শ্যামসুন্দর সুধয়, তোমরা রাত্রির বেলায় কি খাবে বটে? হায় বাপ, এ আবার কেমন প্রশ্ন! রঙি সেটা জানবে কি করে? রঙির চোখে বিজুলি চমকায়। কি খাবে নাই খাবে সেটা ঠিক করবে মাস্টারদা, ঠিক করবে দলের ম্যানেজার সুচাঁদ ভক্তা, ওয়ারাই তো মাতা। আসলে এসব শ্যামসুন্দরের বাহানা, কথা বলবার ফিকির। রঙির বুঝতে কষ্ট হয় না, মেয়েরা বোঝে। রঙি অর্থপূর্ণ চোখে তাকায় সরস্বতীর দিকে। চোখের কোণে ঝিলিক মারে হাসি, মুখ টিপে টিপে হাসছিল সরস্বতীও। বলে, বল, জবাব দে, কি খাবি রাইতের বেলায়? আসলে বিনপুর থানার লাচনহাটি গাঁ, সেখান থেকে রঙিকে দেখতে এসেছিল হপ্তাটাক আগে। ছেলেটি তাগড়া জোয়ান, মাথায় ঝাঁকড়া চুল, মুখে পুরুষালী হাসি। পছন্দ হয়েছে রঙিকে। লোকমারফত সে খবরটি পাঠিয়েছে ছেলে। এসব তো জানে না শ্যামসুন্দর। সে জানবেই বা কি করে? ভাবতে গিয়ে রঙির ঠোঁটের কোণে ঝিলিক মারে হাসি। কিন্তু রাজীব মাস্টার জানে সেটা। সেই নিয়ে মাস্টারদা বুঝি ঈষৎ চিন্তিত। সেদিন এক হাট লোকের সামনে বলে উঠল, তুই তো চললি লাচনহাটি, এদিকে লাচনের হাটে গিয়ে আমাদের কি দশা হবে ভেবেছিস? ভীষণ লজ্জা পেয়ে রঙি পালাতে চায় সুমুখ থেকে। সুচাঁদ ভক্তা বলে ওঠে, যাবি নাই রঙি, গায়ের নামটি লাচনহাটি, লাচনি মেয়েদার হাট শিক্ষে নে। রঙি সুচাঁদকে পারলে মারে। খড়গপুর স্টেশনে গাড়ি থামতেই ধীর পায়ে নেমে গেল শ্যামসুন্দর। এমন মধ্যরাত, এখানে অনেকক্ষণ দাঁড়াবে গাড়ি, জল নেবে, ইঞ্জিন বদলাবে। ঘুম ভেঙে যায় কামড়ার যাত্রীদের। উঠে বসে চোখ রগড়ায় ওরা। কেউ কেউ ঘুম ঘুম চোখে নেমে পড়ে প্ল্যাটফর্মে। সুচাঁদ ভক্তা দলের ম্যানেজার, সব ঝক্কি তার, টাকা পয়সাও তারই হেফাজতে। রাজীবের সঙ্গে আলোচনা করে প্ল্যাটফর্মে নেমে পড়ে সে। জানলা দিয়ে কামরার ভেতরে হাঁক পাড়ে, খাবে দাবে তো তোমরা, নামছো নাই কেনে? সে কথায় হৈ হৈ করে ওঠে সবাই। যারা নামেনি তখনও হুড়মুড়িয়ে নামে। ঠেলা গাড়িতে আঁচ লাগানো পুরি ভাজা চলছে। গরম তেলে ফুলকো পুরিগুলো নাচতে থাকে। হিঙের চড়া গন্ধ ভেসে আছে নাকে। কড়াইখানাকে গোল করে ঘিরে ধরে ফুটন্ত তেলের মধ্যে গোলাকার পুরীর নৃত্য দেখতে থাকে মানুষগুলো। পাশেই এনামেলের ডেকচিতে ঝোলঝোল তরকারি। হুতহুতিয়ে ধোঁয়া উঠছে ডেকচি থেকে। সুচাঁদ এগিয়ে গিয়ে দরদস্তুর শুরু করে। শালপাতার ঠোঙায় ভরা খাবারগুলো ধরিয়ে দেয় হাতে হাতে। 4খানা করে পুরি, সঙ্গে তরকারি, একটা করে বোঁদের লাড্ডু। পরম তৃপ্তিতে খেতে থাকে সবাই। কথায় কথায় খিলখিলিয়ে হেসে ওঠে। গাড়ি থামবার সঙ্গে সঙ্গেই প্ল্যাটফর্মে নেমে পড়েছিল বাউলটি।
সে এখন মাঝ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নেচে নেচে গান ধরেছে। সময় হইলাক যাই ফিরে যাই, ভবের খেলা শেষ। এতদিন ছিলেমে যেন পিঁজরাতে পাখি, যেন গোয়াল ঘরে ছাগল মেঘ, ভবের খেলা শেষ। গোল করে ওকে ঘিরে ধরেছে মানুষজন, খেতে খেতে গান শুনছে আর বাহবা দিচ্ছে। বাউল ধরে, খাইলাম দাইলাম বিয়া করলাম, ঝলক ঝালক বসন পড়িলাম, বছর বছর ছা বিয়ারলাম, ভরাই দিলাম ভারত দেশ, ভবের খেলা শেষ। গান শেষ করে থামে বাউল, কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখে মৃদু হাসি। চারপাশের জনতা সোল্লাসে সাবাস জানাচ্ছে, কিন্তু তাতে ওর সামান্যতম ভাব পরিবর্তন ঘটে না। সুচাঁদ এগিয়ে গিয়ে ওর হাতেও ধরিয়ে দেয় একখানা খাবারের ঠোঙা। জয় গুরু বলেই পরম তৃপ্তিতে খেতে থাকে মানুষটি, সুচাঁদের দিকে ফিরেও তাকায় না। আরে গুনিন্দা তু যে খাইলাক নাই, কে যেন বলে ওঠে সহসা। ও এখন গিঁজার লিসায় নিশ্চেতন। আরে ডাকো হে উয়াকে, বুড়া মানুষ রাইধর উপাস থাকবেক নাকি? ও গুনিন্দা তু উঠো, খেয়ে লাও। দলের সঙ্গে একজন গুণিনও এসেছে। রাজীবের ইচ্ছে ছিল না, কিন্তু দশরথ ভক্তা সাবেককালের লোক বলে, ওই দূর দেশে গিয়ে আসর সাজাবে তোমরা, গুণিন না হইলে চলে? আসর বন্ধ করবে কে? মন্তর পড়ে আসর বন্ধ না করিলে যদি কোনো বিভ্রাট ঘটায় উদেশের কোনো গু খাবা বিদ্যা জানা লোক, সবকটার মুহে রক্ত উঠবে নাই? ঠেলা খেয়ে উঠে বসলো গুণিন, লাল চোখে দেখতে লাগলো চারপাশে। সরস্বতী ওর হাতে বসিয়ে দিল একটা ঠোঙা। ঠোঙাখানা হাতে ধরেই বসে রইল সে, নড়লও না, চড়লও না। প্ল্যাটফর্মে সুচাঁদ ভক্তা তাড়া লাগায় সবাইকে, জলদি জলদি খেয়ে এলে সব, পেট পুরে জল খা, কাল সকালবেলায় বাঁকুড়ায় নামলে ফের খাবা দাবা, তার আগে লয়। পুরুলিয়ার ছৌ নাচের দল ভিড় করেছে পাশাপাশি আর এক ঠেলা গাড়ির চারপাশে। দূর থেকে শ্যামসুন্দরকে দেখতে পাচ্ছিল রঙিন। দেখতে দেখতে ওর লালচে ঠোঁট অল্প ফাটতে থাকে। চোখেতে মনে পড়ে যায় লাচনহাটির তাগড়া জোয়ানটির মুখ, কিশোরী বুকখানি উথাল পাতাল। সরস্বতীর চোখ আড়ায় না ব্যাপারটা, সে ঠোঁট টিপে হাসে, ফিসফিসিয়ে বলে, কিরে ছগরাকে পছন্দ তুয়ার? রঙি ডাগর চোখে তাকায় সরস্বতীর দিকে, অকস্মাৎ খিলখিলিয়ে হেসে ওঠে। সরস্বতী বলে, দুটা লিয়ে করবি কি? লাচনহাটিরটা দিয়ে দে আমাকে। রঙি সহসা বেজায় খেপে যায়, সজোরে চিমটি কাটে সরস্বতীর পিঠে। খাওয়া দাওয়া শেষ হলে প্ল্যাটফর্মের টেপা কলে জল খায় ওরা। রঘুনাথ কোটালকে সরলপানা পেয়ে ওকে দিয়ে কল টিপিয়ে নেয় সবাই। একে একে কামরায় উঠে পড়ে রঙি সরস্বতীরা। পানওয়ালাকে খুঁজতে থাকে কেউ কেউ, চারপাশে চোখ চারায় এগিয়ে যায় দু চার কদম। সুচাঁদ ভক্তা হিসেব নিকেশ করে দরদাম মিটিয়ে দেয়। বাইরে তখনও খাওয়া দাওয়া সারছে পুরুলিয়ার ছৌলাচের দল। এইমাত্র শেষ পুরিখানি উদরস্থ করে এখন পরম তৃপ্তিতে আঙুলগুলো চাটছে শ্যামসুন্দর। জানলা দিয়ে দৃশ্যখানা দেখতে দেখতে একসময় খিলখিলিয়ে হেসে ওঠে রঙি। কি হল্লে এক, পাশ থেকে শুধোয় সরস্বতী। রঙের হাসি আর থামতে চায় না কিছুতেই, ওকে সজোরে ঠেলা মারে সরস্বতী। এই রঙি, কি হল এক তুই আর? রঙি আঙুল তুলে শ্যামসুন্দরকে দেখায়, কেমন হ্যাংলার মতন হাত চাইছে বহাল। সরস্বতী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রঙির মুখের দিকে। এই কদিনে রঙির মধ্যে একটা পরিবর্তন এসেছে। মুখচোরা লাজুক মেয়েটি সহসা প্রগল্ভ হয়ে উঠেছে। প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে এক ভাঁড় চা খেয়ে নিচ্ছিল রাজীব। সুচাঁদ একটা পান খেয়ে ফিরে এলো, দাঁড়ালো রাজীবের পাশটিতে। সামান্য গম্ভীর লাগছিল রাজীবকে। আমি কি ভাবছিলাম জানিস সুচাঁদ? ভাঁড়ের চাটুকু শেষ করে রাজীব বলে, দলে মেয়েদের সংখ্যা আরো বাড়ানো দরকার। তুমি কি সর্বক্ষণ খালি দলের কথাই ভাবছ? অন্য কোনো ভাবনা আসে না মনে? সুচাঁদ মৃদু হাসে, পকেট থেকে এক প্যাকেট সিগারেট বের করে এগিয়ে দেয় রাজীবের দিকে। লাও ধরো। তোকে না আমি বলেছি দলের এজমালির ফান্ড থেকে আমার জন্য একটা পয়সাও খরচ করবি না? রাজীব যার পর নাই বিরক্ত, উত্তপ্তও বটে। অনেক টাকা হয়েছে তোদের, তাই না? সুচাঁদ বুঝি এতখানি ভাবেনি। সামান্য ভয় পায় সে রাজীবের রুদ্র রূপ দেখে। গলা নামিয়ে বলে, ঠিক আছে, আর হবেক নাই, এবারের মতন লাও কেনে। আস্তে আস্তে হাতখানা বাড়ায় রাজীব।
প্যাকেটখানা ধরে। তোদের এই এত পরিশ্রমের টাকায় সিগারেট খাবো আমি? তোরা আমাকে ভাবিস কি? ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে রাজীব, মোলায়েম গলায় বলে, আমার জন্য তোদের একটি পয়সাও খরচ করতে হবে না, একটি পয়সাও না। তোরা নিজেরা শক্ত হয়ে দাঁড়া দেখি নিজের পায়ে। শুধু রংলালকে নয়, আমি সারা দুনিয়াকে দেখাতে চাই ব্যাপারটা। চল কামরার দিকে যাই, গাড়ি ছাড়বার সময় হলো। ওরা এগোতে থাকে কামরার দিকে। এমন দম আটকানো অবস্থা থেকে মুক্তি পেয়ে সুচাঁদ যেন হাঁপ ছেড়ে বাঁচে। বাঁকুড়ায় যখন গাড়ি পৌঁছলো তখন ডালে পালায় বেলা, সবাই জেগে উঠেছে খানিক আগে। তখন গাড়ি ভেদুয়াশলের কাছাকাছি। সেই থেকে শুরু হয়েছে হুড়োহুড়ি, মালপত্তর গুছিয়ে গাছিয়ে দরজার পাশে জড়ো করা। কামরাময় দাপাতাপি জুড়েছে সুচাঁদরা। ঘুমকাতুরেরা চোখ বুজে বিরক্তিতে গাল পাড়ছে সুচাঁদদের। সুচাঁদ হাসে, বলে, উঠ শালা, বাঁকুড়া স্টেশনে সবার ঘাড়ে চাপাই দেবো বোঝা, সোজা বইলিয়ে যেতে হবে তামলি বাঁধ। ঘুমটা তখন টুইটে যাবে একটুয়াদের। সত্যি কেবল বাঁকুড়াতে পৌঁছলেই তো হলো না, তারপরেই তো আসল দিকদারি। ঝিলিমিলি বাসের মাথায় সব মাল ঝাল চাপাতে হবে, রানী বাঁধে সেগুলো নামাতে হবে। সেই বোঝা জনে জনে মাথায় নিয়ে দিন ভোর হাঁটবে। পাহাড় ডুংরি খুলিয়া খবর ধরে পায়ে পায়ে এগোতে হবে গজাশিমুলের দিকে। গায়ে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। হাসতে হাসতে সুচাঁদ বলে, লিদাবি কি রে? দিন পর হাঁটতে হাঁটতে কোমরের কষি খুইলে যাবে। সে কথায় ঘুমকাতুরে ছোকরাগুলোর মুখে গালাগালের মাত্রা আরো বেড়ে যায়। ট্রেনটা বাঁকুড়া স্টেশনে এসে দাঁড়ায়। তড়িঘড়ি হাত লাগিয়ে মাল নামাতে থাকে সবাই। রাজীব আর সুচাঁদ তদারকি করতে থাকে। যেসব যাত্রী এখান থেকে উঠবে তারা ভিড় করেছে দরজার মুখে, ওঠার জন্য ঠেলাঠেলি জুড়েছে। মানুষগুলো চোখে মুখে চাপা অস্থিরতা, রাত উজাগরের ক্লান্তি, বিরক্তি। এই গাড়িটার বাঁকুড়াতে পৌঁছানোর কথা ছিল শেষ রাতে। সেই সুবাদে আশায় আশায় প্ল্যাটফর্মে বসে রাত কাটিয়েছে গাঁগঞ্জের যাত্রীরা। অল্প আওয়াজে চমকে চোখ খুলেছে, ওই বুঝি গাড়ি এলো। পর মুহূর্তে এলিয়ে পড়েছে পাশের যাত্রীর ঘাড়ের ওপর। না, ইয়ে মোদ্দার গাড়ি লয়, ইচ্ছা মাল গাড়ি, তুসালা। দরজার মুখে দাঁড়িয়ে সমানে গজগজ করে চলেছে এক থুরথুরে বুড়ো। স্বর্গতুয়ারা, উঠতে দে, কখন আইবার কথা, কখন পৌঁছাল গাড়ি, রেত ভর উজাগর। বুড়োর কাঁধে একখানা পুঁটুলির ঝোলা আর হাতে একখানা খেজুর পাতার তালাই। বার্ধক্যের দরুন হাত পা সর্বক্ষণ তিত্তিরিয়ে কাঁপছে, জিভখানা নড়ে চড়ে বেড়াচ্ছে মুখময়। বুড়ো অবিরাম বকে চলেছে, বলে চলেছে নিজের পরিচয়, গন্তব্যস্থল, ভ্রমণের উদ্দেশ্য, আরও হাবিজাবি অনেক কথা। নিজের থেকেই বলে চলেছে এসব। বাড়ি ওর দ্বারকেশ্বরের ওপারে আড়ালবাঁশি গাঁয়ে। চলেছে মেয়ের মেয়ে লাতুনের বিয়ে উপলক্ষে আদ্রার কাছাকাছি কোনো গাঁয়ে। লাত জামাইকে উপহার দেবার জন্য নিয়ে চলেছে খেজুর পাতার চাটাইখানি। কিন্তু ভারী চিন্তায় পড়েছে বুড়ো। সন্ধ্যের আগে পৌঁছবে তো আদ্রায়? চলার যা ছিড়িয়েটার, এ তো ভারী ভাবনার কথা। তো অতই যখন জরুরি, একদিন আগেই রওনা দিলে নাই কেনে দাদু? কি কইরে রওনা দিব রে সাধু? শালা ভুতুম দাস তালাইটা ডেলিভারি দিতেই দেরি করলেক যে, শালা অধম, টাকা নিলেক 16 আনা। কাঞ্চা মল্লিক ফক্কর ছোকরা মুচকি হেসে বলে, টুকচান সবর ধরো দাদু, রেলগাড়ি তোমাকে না নিয়ে যাবেক নাই। আর দেখো, পাশ থেকে ফুটকাটে মাদন মল্লিক, অমন সুন্দর তালাই দেখলে লাতুন তোমার গলায় না দিয়ে দেয় মালাটা। রুষ্ট চোখে তাকায় বুড়ো। খেজুর পাতার তালাইখানা বগলে জাপটে ধরে ঠেলাঠেলি জুড়ে দেয়। সহসা গাড়ির ভেতর গান ধরে বাউলটি, ঢের খেলা খেলছিস জাদু, এবার ফিরে আয়, উজানো শিকল খুলা পক্ষী আবার পিঁজরাতে সেঁধায়, এবার ফিরে আয়। গানের কলিগুলি গুমরে ওঠে রেলের কামরায় কামরায়। সকালের ভিজে ভারী হাওয়ায় সুরেলা গলাখানি ছড়িয়ে পড়ে স্টেশনের আনাচে কানাচে। চলে যেতে যেতেও ফিরে চায় কেউ কেউ, থমকে দাঁড়িয়ে পড়ে, দুদণ্ড শোনে। গাড়ির জানালার খোপে খোপে ভিড় জমে যায়। গাইতে থাকে বাউল, ওরে নাম দিয়েছিস পদ্মবন, তাই পদ্ম ফুটে না, রাত পুহালেও দিন আইসে না, সূর্য ওঠে না।
অমন মোদের ফাটা কপাল, চুন লেপে বুঝানো দায়, এবার ফিরে আয়। উল্লাসে ফেটে পড়ে চারপাশের জমায়েত, তালাই বগলে জাপটে সহসা উদাস হয়ে যায় থুত্তুড়ে বুড়োটিও। ট্রেনের বাঁশি বেজে ওঠে, একসময় ছেড়ে দেয়, গান থামিয়ে হাসে বাউলটি, হাত নেড়ে বিদায় জানায় সুচাঁদদের, চড়া গলায় ধরে গানের পরের কলিটি। কিন্তু চলন্ত ট্রেনের আওয়াজে সে কলি আর সুচাঁদদের কান অবধি পৌঁছয় না। একসময় রেলগাড়িটি প্ল্যাটফর্ম ছেড়ে যায়, জানলা দিয়ে হাত নেড়ে বিদায় জানায় পুরুলিয়ার ছৌ নাচের দল, যাও হে, ফের দেখা হবে কোনো সরকারি মেলায় কিংবা কোনো গাউনের আসরে, যেমনটি দেখা হইল কলকাতার মেলায়, আমরা তো একই পথের পথিক। রাজীব লক্ষ্য করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সবাইয়ের মুখে এক ধরনের চাপা বিষাদ, ক্লান্তি নয়, স্পষ্টতই বিষাদ, যেন কোনো আত্মীয় বিয়োগ ঘটেছে এই মাত্র, যেন মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে ওরা, যা ওদের দৃঢ় বিশ্বাস আর কোনোদিনও ফিরে পাবে না। আসলে আনন্দের হাটখানি ভেঙে গেল, তাই এত বিষাদ। কিরে, খারাপ লাগছে? পাশে দাঁড়িয়ে থাকা বদন কোটালকে শুধোয় রাজীব, জবাবে ম্লান হাসে বদন, ওই যে গাইলাক বাউল, যেন শিকল খোলা পক্ষী আবার পিঁজরাতে সেঁধায়। সত্যি রাজীবও কষ্ট পায় মনে মনে। গভীর জঙ্গলের মধ্যে বন্দি, বিচ্ছিন্ন হয়ে আছে যারা যুগ যুগ ধরে, তারা কি কোনোদিনও স্বপ্নেও ভেবেছিল রেলগাড়িতে চড়ে তারা চলে যাবে দেশের কৃষ্টি সংস্কৃতির পীঠভূমি কলকাতায়? এত গাড়ি ঘোড়া, আলো, পেট ভরা সুখাদ্য, নরম বিছানা, মেডেল, জয়ধ্বনি, সঙ্গে নগদ টাকা, এত বিচিত্র মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ, জঙ্গলের কঠোর শ্রমসাধ্য জীবন থেকে কয়েকটা দিন শিকল খুলে পালিয়ে থাকবার অনুভূতি। এদের জীবনে এসব যে কেবল স্বপ্নেই ঘটে। সত্যি গজাশিমুলের মানুষগুলোর কাছে এ এক স্বপ্নের ভ্রমণ। স্বপ্নের ভ্রমণ শেষ হয়ে গেলে কার না বুকে বিষাদ জমে, কার না কান্না ঠেলে আসে ভেতর থেকে, অজান্তে না ভিজে যায় বুক। রানীবাঁধ বাজারে মুক্তেশের চায়ের দোকানে রংলালকে দেখে রাজীবের মসৃণ কপালে ভাঁজ পড়ল। একটা বিরুদ্ধ হাওয়া বইতে লাগলো অন্দরে। পাশে দাঁড়িয়েছিল মিস ক্যাথি বার্ড, ইস্ট ওয়েস্ট ফোক ফাউন্ডেশনের পূর্ব ভারতীয় শাখার ডিরেক্টর এবং দ্য ফোক পত্রিকার সর্বভারতীয় করেসপন্ডেন্ট। লালচে ফর্সা মুখ, নীল চোখ, মাথায় ঝাঁকড়া সোনালি চুল, চোখে রূপলি ফ্রেমের রিমলেস চশমা, কারণে অকারণে হাসছিল। ঘষা নীল রঙের জিন্স পরেছে, গাঢ় বাদামি রঙের বুশশার্ট, গলায় সোনালি চেনে ক্রস ঝুলছে, আর ঝুলছে দামি ক্যামেরা, ছোট্ট টেপ রেকর্ডার, মাঝারি আকারের সাইড ব্যাগ পাশটিতে নামানো। রংলালকে দেখে রাজীবের মানসিক প্রতিক্রিয়াটা বোঝবার সাধ্যই ছিল না মিস বার্ডের। সে সর্বদাই নিজের আনন্দে মশগুল, হালকা পালকটির মতো উড়ে বেড়াচ্ছে সারাক্ষণ, এইটা দেখছে ওটা দেখছে। নীল চোখের মণি সর্বদাই গাঢ় হয়ে আছে কৌতুকে। খুব গভীর আর সূক্ষ্ম কিছু খুঁটিয়ে নজর করবার মতো মানসিক গঠন নয় এই চঞ্চলা বিদেশিনীর। রংলাল রাজীবকে দেখে দাঁত গিঁজুরে হাসল। মিশিদানা ঘষা কালো দাঁত, আতা বীজের মতো। ডান হাত কপালে তুলে স্যালুট করবার ভঙ্গি করল রংলাল, বলল, নমস্তে মাস্টারজি। ইতনা রোদে কাহা সে? ইস, গা যে বিলকুল ভিজে গেছে ঘামে। মিথ্যে নয়, রাজীব প্রায় দরদরিয়ে ঘামছিল। আষাঢ়ের আকাশে মেঘ না থাকলে রোদ্দুরের ঝাঁঝ দ্বিগুণ হয়। এখন মধ্য গগনে সূর্য পুড়িয়ে দিচ্ছে বিশ্ব চরাচর, গাছের একটি পাতাও বুঝি নড়ে না। সকাল থেকে মিস বার্ডের সঙ্গে চরকির মতো ঘুরছে, এনার্জি বটে। রাজীব তাজ্জব বনে যায়। রাজ্য মেলা থেকে ফিরে 2 সপ্তাহ কাটেনি, লম্বা চিঠি, হাজার প্রশ্ন, পরামর্শ, আর কি আকুলি বিকুলি, বললে তক্ষুনি ছুটে আসে। রাজীবের ব্যস্ততা ছিল, দলও কয়েকটা শো করে এলো। ফিরে এসে ধীরে সুস্থে চিঠি লিখেছিল মিস বার্ডকে। চিঠি পাওয়া মাত্রই ব্যাগ বোঁচকা সহ হাজির, আর পৌঁছানো মাত্রই শুরু করেছে ঘোর দৌড়। একখানা ট্যাক্সি ভাড়া করেছে ক্যাথি বার্ড, তাই চড়ে সারা জেলা চুষে বেড়াচ্ছে আজ কদিন।
আজ সকালে গিয়েছিল পাঁচমুড়া, ওখানকার সমস্ত কুমোর শাল ঘুরেছে, বিশ্ববিখ্যাত টেরাকোটার কাজগুলো দেখেছে আর পটাপট শাটার টিপেছে ক্যামেরার। সকাল থেকে প্রায় 3 রিল ফিল্ম কাবার, ইন্টারভিউ নিয়েছে প্রায় ডজনখানেক কুমোরের। ছেলে মানুষই প্রশ্নে তাদের অস্থির করে তুলেছে। 2খানা ক্যাসেট ইতিমধ্যেই ভরে গেছে, তাতেও পুরোপুরি মন ভরেনি। প্রবীণ মৃৎশিল্পী মদন কুম্ভকারের ঘণ্টাটাক ইন্টারভিউ নিয়েও আফসোস করছে, ইস, আরও খানিক নিলে বোধহয় ভালো হতো। ওর পিছু পিছু এক নাগাড়ে ঘুরতে ঘুরতে একসময় হেদিয়ে পড়েছে রাজীব। কিন্তু মেয়েটার যেন শ্রান্তি ক্লান্তি নেই, অফুরন্ত উৎসাহ, সব কিছুতেই জমাট কৌতূহল। যা শোনে তাই চটাপট নোট করে নেয়, আর কথায় কথায় খিলখিল হেসে গড়িয়ে পড়ে। মুখে বলে ওঠে, হাউ নাইস, হাউ ইন্টারেস্টিং, ফ্যান্টাস্টিক। রংলালকে পুরোপুরি অগ্রাহ্য করতে চাইল রাজীব, মুখ ফিরিয়ে নিল উল্টো দিকে। কিন্তু রংলাল যেন নাছোড় বান্দা, সামনেটিতে এসে মিটিমিটি হাসতে থাকে, যেন রাজীবের কত জান পেহচান পেয়ারের আদমি। রাজীব বোঝে এসব হলো মিস বার্ডের নজর কারবার ধান্দা। সাদা চামড়ার বিদেশি মেয়ে, তার উপর আকাট যুবতী, রংলালের মতো লোকের জিভে জল তো ঝরবেই। ক্যাথি বার্ড খুব ঘন হয়ে দাঁড়িয়েছিল রাজীবের পাশে। রংলাল চোখ ছোট করে তাকালো ওর দিকে, রাজীবের দিকে মুখ ফিরিয়ে বলল, দোস্ত। সে কথায় খিলখিলিয়ে হেসে ওঠে ক্যাথি বার্ড। 2 পা এগিয়ে এসে বলে, ইয়া, ডস্ট ডস্ট। রাজীবের সর্বাঙ্গ টিকিয়ার মতো জ্বলছিল। লোকটা এই তল্লাটে মাস 2-3 ছিল না, কবে ফিরল কে জানে। রাজীব জানে রংলাল গায়ে ঢোকা মাত্রই কিছু তরতাজা জোয়ান মেয়ে মদ্য রাতারাতি উধাও হয়ে যাবে গাঁ থেকে, যাবেই। রংলাল হলো তাজা মালের ব্যাপারী, মাল যাচাই করার সময় যে পাকা জহুরি। পুরুষদের বেলায় 35 আর মেয়েদের বেলায় 25 ছাড়ালেই ওর মুখে গাঢ় মেঘ জমে, মেজাজ যায় খিঁচড়ে। ঝাঁঝালো গলায় বলে, তু লোক কিস লিয়ে যাবি রে, হাঁপানি আর বাত বুখারের শো দিখাতে। মেয়েদের বলে, अगर छातिर चीज दोनों अच्छा था तो वही दिखाए 2 पैसा कमातीस, वो भी तो नहीं है। আজ রংলালের পরনে সবুজ চেক কাটা লুঙ্গি, গায়ে নীল ফতুয়া, পায়ের ভারী নাগরা। রাজীবের মনে আছে ছেলেবেলায় গরু ব্যাপারীরা এমনি পোশাক পরে ওদের গায়ে ঢুকত। গরু বাছুর দেখে শুনে কিনত, 2 হাতে জাপটে ধরে গরুর দাঁত পরখ করত, লেজ মোচড়াতো, দরদাম করত। রংলালকে দেখা মাত্রই রাজীবের মনে প্রত্যেকবারই ভেসে ওঠে শৈশবের ওই দৃশ্যটা। রাজীব এই মুহূর্তে দৃশ্যখানা ভাবছে, রংলালের সঙ্গে মেলাচ্ছে, আর মুক্তেশের চায়ের দোকানে গনগনে আঁচের ওপর বসানো জল ভরা কেটলির মতো ভেতরে ভেতরে ফুটছে আর ফুঁসছে। রংলাল খড়কে দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে ঢুকেছে মুক্তেশের চায়ের দোকানে। ওখান থেকে তার গলার চটুল আওয়াজ ভেসে আসছে। উচ্চগ্রামে কথা বলছে রংলাল। মাঝে মাঝে কি কারণে, সম্ভবত অকারণে, শেয়ালের মতো খ্যাঁক খ্যাঁক করে হাসছে। শুনতে শুনতে কপালের শিরা শক্ত হয়ে ওঠে রাজীবের, দাঁতে দাঁত চেপে বলে, স্কাউন্ড্রেল। ক্যাথি বার্ড বুঝি কিছু একটা আন্দাজ করছিল। তার নীল নয়নে ফেনিয়ে ওঠে কৌতূহল, বলে, কেউ? রাজীবের 2 চোখ ঘৃণায় ছোট হয়ে আসে, বলে, লোকটা নাম্বার 1 শয়তান, এই এলাকার এক ভিলেন। ভিলেন? ক্যাথি বার্ড বুঝি রহস্যের গন্ধ পায়। নীল চোখের চকিত দ্যুতি চোখ টিপে বলে, ফাইন। আর নায়কটিকে? নিশ্চয়ই তুমি। বলতে বলতে ওর চোখে মুখে রহস্যটা গাঢ় হয়। আর নায়িকা? রাজীব জানে ক্যাথি বার্ড যে দেশের মেয়ে, সেখানে নায়ক, নায়িকা আর ভিলেন এক সুতোয় বাঁধা থাকে, কিছুতেই ওদের বিচ্ছিন্ন করা যায় না। রাজীব ঠান্ডা গলায় বলে, ও একজন আড়কাঠি। আড়কাঠি শব্দটা খুব আদুরে গলায় উচ্চারণ করবার চেষ্টা করে ক্যাথি বার্ড। জিভের ডগায় শব্দটাকে নিয়ে বার কয়েক আলতো নাচায়, বলে, মানে কি? রাজীব প্রাঞ্জল করে বোঝায়, ও একজন কুখ্যাত দাস ব্যবসায়ী। দাস ব্যবসায়ী? চমকে ওঠে মিস বার্ড, টেপ রেকর্ডারটা সঙ্গে সঙ্গে চালু করে দেয়। ইউ মিন স্লেভ হান্টার? বলো বলো, ব্যাপারটা বেশ বিতান করে বলো।
কিন্তু এখনো ইন্ডিয়াতে স্লেভ হান্টিং চলে। আমাদের দেশে তো সব কবে বন্ধ হয়ে গিয়েছে। রাজীব তেতো হাসে, বলে, ঠিক যে ফর্মে ভাবছো ওই ফর্মে হয়তো চলছে না। অষ্টাদশ শতাব্দীতে তোমরা জঙ্গলে ঢুঁড়ে ঢুঁড়ে যে স্টাইলে স্লেভ হান্টিং করেছো, ঠিক সেই পদ্ধতিতে এখানে অবশ্য দাস শিকার হয় না এখন। পদ্ধতি তোমরাও বদলেছ, আমরাও বদলেছি। মিস বার্ড টেপ রেকর্ডারের ভলিউমটা সামান্য অ্যাডজাস্ট করে নেয়। ধামসা, মাদল আর ঝাঁঝগুলো অবিরাম বাজে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িখানির মধ্যে। ডুংরি টুংরি আর জঙ্গল ঘেরা বাড়িখানি লোকালয় থেকে বিচ্ছিন্ন। স্থানীয় লোকে বলে ডিপু ঘর। ওই ডিপু ঘরের কোন অন্ধকার কন্দর থেকে একটি বারের জন্য বুঝি ভেসে এসেছিল মেয়েলি আর্তনাদ। পরক্ষণেই ধামসা, মাদল আর ঝাঁঝের বিকট আওয়াজে ঢাকা পড়ে গেছে সে আওয়াজ। ডহরমান্ডির মনের ধন্দ জাগে। আর্তনাদটা সত্যিই শুনল তো, নাকি অস্থির মনের বিভ্রম? মূল দরজার সামনে বসে রয়েছে জমদূতের মতো একজোড়া হিন্দুস্তানি। ইয়া গালপাট্টা মুখ জুড়ে, হাতে পাকা লাঠি, ডালকুত্তার মতো হিংস্র চোখ। বেজে চলেছে বিকট বাদ্য অন্তহীন। চারপাশে ছোট ছোট পাহাড়ি ডুংরি, ঘন জঙ্গল, সরু নির্জন উঁচালি নিচালি পথ, ছোট ছোট পাহাড়ি নালা খুলিয়া। কেমন অশরীরী নির্জনতা সমস্ত এলাকা জুড়ে। তার মধ্যে বেজে চলে ওই অকরুণ বিকট বাদ্য। শুনতে শুনতে বুক কেঁপে ওঠে ভয়। জমদূত দুটো কুতকুতে চোখে দেখছিল ডহরমান্ডিকে। তাদের দু চোখে সন্দেহ আর আশঙ্কাজনিত বাড়তি হিংস্রতা। বাঘের গলায় গর্জে ওঠে একজন, এই কোন হ্যায় তু, ক্যা মাংতা? এই জমদূতগুলোর কীর্তিকলাপ পুরো রায়পুর থানার মানুষ জানে। এরা যে কত হিংস্র আর হৃদয়হীন হতে পারে, না দেখলে বিশ্বাস করা অসম্ভব। রায়পুর থানার বিড়ুরি গ্রামকে কেন্দ্র করে চারপাশের 10-20খানা গ্রামের গরিব, হতদরিদ্র, আদিবাসী এবং নিম্নবর্ণের মানুষ এই হায়নাগুলোর উন্মত্ত নখদন্তের নিরন্তর শিকার। এরা কে? না, এরা হলো ডিপুঘরের সিপাহী। কন্দর্প সরকারের ডিপুঘর এটা। এ এলাকার লোক নয় কন্দর্প সরকার। বীরভূমের দিক থেকে কোন কালে এসেছিল। চিরস্থায়ী বন্দোবস্তের সুযোগ নিয়ে নিলামে ডেকে সম্পূর্ণ পিঁড়ারা মৌজার দখল নিয়েছিল সে। সঙ্গে এসেছিল একজোড়া সুন্দরী মেয়ে। সর্বদা সেজে গুজে পটের বিবিটি হয়ে থাকতো ওরা। গা ভর্তি সোনার গহনা ঝলমল করত। কিছুদিন বাদেই এই ডিপু ঘরটি বানালো কন্দর্প সরকার। তারপর থেকে চলছে তার নিরঙ্কুশ শিকার। নিয়মিত লেঠেল বাহিনী রয়েছে কন্দর্প সরকারের। রয়েছে ডজনখানেক হিন্দুস্তানি সিপাহী। লম্বা চওড়া চেহারা, দোমনি বস্তার তুল্য বপু, জ্বলন্ত ভাঁটার মতো একজোড়া চোখ, বিশাল গোঁপ আর গালপাট্টা, হাতে পাকা তেল মাখানো লাঠি। কোন মুল্লুকের মানুষ ওরা ভগবানকে মালুম। দেহাতি ভাষায় কথা বলে, যা এই এলাকার মানুষের পক্ষে পুরোপুরি বোঝা দুষ্কর। হতদরিদ্র আদিবাসীদের পাড়ায় পাড়ায় এরা বীর দর্পে নাগড়ার মচমচানি আওয়াজ তুলে টহল দেয় যখন তখন। দূর থেকে দেখা মাত্রই পথ চলতি মানুষজন যেদিকে দুচোখ যায় দৌড় মারে। পাহাড় ডুংরির চূড়োয় গভীর জঙ্গলে লুকিয়ে প্রাণ বাঁচায়। ঝুপ ঝুপ করে বন্ধ হয়ে যায় তাবৎ ঝোপড়ির আগর। বৌরি, ঝিউরি, শিশু, অবধের দল ঝোপড়ির মধ্যে কাঁপতে থাকে শুকনো বাঁশ পাতার মতো। কান এড়ে শুনতে থাকে নাগরার সম্মিলিত মচমচ আওয়াজ। পাকা লাঠির ঠক ঠক শব্দ সোজা এসে বুকের পাঁজরায় ঘা মারে। কে যায়? না, কন্দর্প সরকারের ডিপু ঘরের সিপাহী। ওরা মার্চ করতে করতে চলে যায়। একসময় ওদের নাগরার মচমচ আওয়াজ মিলিয়ে যায় দূরে। কেবল পাথুরে জমিতে লাঠি ঠোকার আওয়াজ অনেক দূর অবধি শোনা যায়। একঘেয়ে মনে হয় চিড়ে কোটা চলছে বুঝি পাশের কোনো গাঁয়ে। ওরা নির্জন জঙ্গলে পাহাড় ডুংরি ঘেরা রাস্তার খাঁজে খাঁজে লুকিয়ে থাকে শিকার ধরবার জন্য। নিঃসঙ্গ নিরস্ত্র মেয়ে পুরুষ একলা কিংবা দল বেঁধে ওই সব নির্জন পথে আনাগোনা করে জীবিকার টানে। গরু চড়ায় জঙ্গলে, কাঠপালা, ফল, পাকুড়, কন্দমূল সংগ্রহ করে। ওরা সুযোগ মতো ঝাঁপিয়ে পড়ে আচম্বিতে।
হাত পা বেঁধে মুখে কাপড় গুঁজে সোজা এনে ডিপু ঘরে তোলে। এলাকার সব মানুষই জানে একটিবার ডিপু ঘরে ঢুকেছে যে মানুষ, সে হতভাগ্যের আর ঘরে ফিরে আসার সুযোগ ঘটবে না এই জীবনে। দিন কয়েক ডিপু ঘরের অন্ধকার কুঠুরিতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকবে। তারপর কোনো এক গভীর রাত্রিতে পর্দা ঢাকা কাঁড়া গাড়িতে বোঝাই করে ওদের চালান করে দেওয়া হবে পুরুলিয়া শহরের দিকে। কাঁড়া গাড়িটি ঘিরে থাকবে এই সব জমদূতের দল। পুরুলিয়া শহর এই এলাকার আড়কাঠিদের বিশাল ঘাঁটি। চারপাশের গাঁগঞ্জ থেকে শয়ে শয়ে আদিবাসী নিম্নবর্ণের মানুষকে ধরে এনে জড়ো করা হয় এখানে। এখান থেকেই ওদের তুলে দেওয়া হয় রেলগাড়িতে আসাম মুল্লুকের উদ্দেশ্যে। চিরকালের জন্য চলে যায় ওরা, আর কখনো জন্মভূমির মুখ দেখতে পায় না। জমদূতগুলোর গর্জন শুনে ডহরমান্ডির ভিড়মি খাওয়ার কথা। পরিস্থিতি অন্য হলে এতক্ষণে প্রাণের আশা ছেড়ে দৌড় মারত সে, কিন্তু তার জীবনের সাথীটি যে বন্দি রয়েছে ডিপু ঘরের মধ্যে, ওকে এই হায়নাগুলোর খপ্পরে ফেলে রেখে সে পালায় কি করে? কাজেই ডহর দুহাত জড়ো করে বলে, হুজুর, আমি মধুপুরের ডহরমান্ডি হুজুর। আমার বউটাকে এনে ডিপু ঘরে আটক করে রেখেছেন আপনারা। উহাকে ছেড়ে দেন হুজুর, উহার কচি বাচ্চা আছে ঘরে। তেরা ওরত ইহা হো হো করে হেসে ওঠে দুজনেই। তুই দেখেছিস ওকে আনা হয়েছে? দেখি নাই হুজুর, তবে এই পথেই ও যাচ্ছিল বাপের ঘর। মাঝপথে আপনারা উহার ওপর চড়াই হয়ে অন্য লোক দেখছে হুজুর, ছেড়ে দেন উহাকে। বলতে বলতে ভেউ ভেউ করে কেঁদে ওঠে ডহরমান্ডি। সপন দেখতা হয় ক্যা? জমদূতেরা যেন মজা পেয়েছে ওর কথায়। একা একা এই নির্জন জঙ্গল রাস্তা দিয়ে বাপের বাড়ি যাচ্ছিল কেন যুবতী ঔরত? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ডহরমান্ডি। একটু বাদে মৃদু গলায় বলে, উহার উপর সকলে বড় লতি লাঞ্ছনা করে, কোথায় কোথায় মারে, পেট পুরে খেইতে দেয় না। তো তুই কেন সহ্য করিস? কিছু বলিসনি কেন? মুহূর্তকাল গুম মেরে থাকে ডহরমান্ডি। মাথাটা আরো নেমে যায় মাটির দিকে। বলে, আমার কথা উহারা শুনে না, আমার মাটি বড় খান্ডার। শুনে চুপ করে থাকে জমদূতের দল। পরম নিশ্চিন্তে খৈনি ডলতে থাকে। একটু বাদে বলে, তোর বউ তোদের জ্বালায় অস্থির হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, উয়ার নেহি লোটেগি। ও নয়া আদমি ঢুঁড়তে গেছে, সঙ্গে সঙ্গে পোঁ ধরে অন্যজন। তুই আর ওর আশায় থাকিস না, ফিরে গিয়ে আর একটা শাদি কর। হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকে জমদূতের দল। বলে, যা যা জলদি কেটে পড়, আমাদের মালিক তোকে দেখতে পেলে তোর গর্দান যাবে। তিনি এখন পূজায় বসেছেন, শুনছিস না পুজোর বাদ্যি বাজছে। এক মুহূর্তের তরে বুঝি থেমেছিল বিকট বাদ্যিটা। আচমকা বউকে চিৎকার করে ডাক পারে ডহরমান্ডি, রাধি রে, বাঁচাও বাঁচাও। ডিপু ঘর থেকে ভেসে আসে রাধির কান্না ভেজা চিৎকার। পরক্ষণেই ফের শুরু হয়ে যায় বাদ্যি, হারিয়ে যায় রাধির গলা বিকট বাদ্যির অরণ্যে। পাহারাদারগুলো বুঝি প্রমাদ গুনে লাঠি উঁচিয়ে তেরে আসে ওরা। এলো পাথারি পেটাতে থাকে ডহরমান্ডিকে। প্রাণের ভয়ে গাঁয়ের দিকে দৌড় লাগায় ডহরমান্ডি। মাঝখানে বার দুই জ্ঞান হারায়। বউকে আর ফিরে পায়নি ডহরমান্ডি। ডিপু ঘর থেকে কোন অচেনা জগতে হারিয়ে গেছে সে, জন্মের মতো। বেশি দিন নয়, রাজীব বলে, এই শতাব্দীর ৩-৪ দশক অবধি সারা দেশ জুড়ে চলেছে এই পদ্ধতিতে মনুষ্য শিকার। তখন এই রার বঙ্গে আর বিহার মুলুকে ছিল এরকম শয়ে শয়ে ডিপু ঘর, হাজারে হাজারে আড়কাঠি। তারা লাখে লাখে মানুষকে ধরে ধরে চালান করেছে চা বাগিচায়। তাদের মধ্যে ৯০% আর ফেরেনি। এখন অবশ্য দিনকাল বদলেছে অনেকখানি। আড়কাঠিরাও বদলে ফেলেছে তাদের কর্মপদ্ধতি। ক্যাথি বার্ড অবাক চোখে দেখতে থাকে রংলালকে। রাজীব জানে আজ অনেক বছর আগে রংলাল ঢুকেছে গজাশিমুল গায়ে। গজাশিমুলের দশরথ ভক্তার মুখ থেকে সবকিছু বিতান করে শুনেছে রাজীব। সেসব বহুত দিন আগের বৃত্তান্ত। গজাশিমুলের নাম তখন কজনেই বা জানত। তখন দ্বারকেশ্বরের পুল বাঁধা হয়নি, গোড়াবাড়িতে হয়নি ৪ ক্রোশ লম্বা ড্যাম।
হাতিরামপুরের পাশ দিয়ে তখন অমন কিতাবে ছাপা ফটোর মতন কেঁদেল বয়ে যেত না। তখন গজাশিমুল গাঁয়ে পৌঁছনোই এক দুর্গম ব্যাপার। রানীবাঁধ দিয়ে ঢুকলে সোজা দক্ষিণে বন জঙ্গল খুলিয়া খোদল ডিহি ডুংরি ধরে হাঁটলে একে একে পড়বে কাটিয়াম, মৌলা, জামবেরিয়া, মিঠা আমের জঙ্গল। পাহাড়িয়া সে পথ, উঁচালি নিচালি দুর্গম। বামে রয়ে যাবে মহাদেব সিনান আর খাতমের জঙ্গল। মিঠা আমের জঙ্গল ছাড়িয়ে শুরু হয়েছে ভুলাগেড়িয়া আর কুচিবুড়ির জঙ্গল। সেটা গিয়ে মেশেছে ছেঁদা পাথরের দুর্ভেদ্য জঙ্গলে। সেই নিবিড় জঙ্গলের মধ্যে নাকি স্বদেশী বাবুদের বন্দুকের কারখানা ছিল। ছেঁদা পাথর থেকে একটা জংলা সুঁড়ি পথ বেঁকে গিয়েছে পশ্চিমে। বাঘমুড়ি মহিষমুড়া পেরিয়ে সে পথ ক্রমশ হারিয়ে গেছে বাঁকুড়া আর মেদিনীপুরের সীমান্ত এলাকায়। সেখানে শুধু জঙ্গল, ডুংরি, পাহাড়। সেই পথ ধরে ঘন্টা দুদিন নাগাড়ে হাঁটলে জঙ্গলের মধ্যেই গজাশিমুল গাঁ। দূর থেকে দেখা যাবে ডুংরির কোলে ছায়া ছায়া আলো আঁধারি পরিবেশে পোয়াল ছাতুর মতো গোল গোল পাতার ঝুপড়ি। গুটি কয়েক ছাগল মুরগি চড়ছে উঠোনে আশেপাশে। তাদের সঙ্গে ঘুরঘুর হেঁটে বেড়াচ্ছে ন্যাংটো বাচ্চারা। গায়ে কাদা বালি, মাথার লাল চুলে অনাদরের বিনুনি, নাক দিয়ে অবিরাম শিগ্নি ঝরছে। ঝরে ঝরে ঘা হয়ে গেছে নাকের তলায়। ভদ্রলোক দেখে ততক্ষণে গাঁয়ের পুরুষ মানুষেরা সব জঙ্গলে গিয়ে লুকিয়েছে, মেয়েরা ঝুপড়ির অন্ধকার কোণে। ভদ্রলোককে ভারী ভয় গজাশিমুলের মানুষদের, কাঁকড়া বলে ডাকে। নিজেদের কথা বলতে ভারী ভালোবাসে দশরথ ভক্তা। বলে, মোরা আইঙ্গা লদ্ধাও লয় সবরও লয়, মোরা হলেম বসু সবরের জাত, মোরা সবাকার চেয়ে উচ্চ বর্ণ। মোদের জাত আছে বিহারের তামজোড়ে। শিক্ষে নিয়ে সুবর্ণরেখা লদি, লদির ধারে ঘন জঙ্গল, অসংখ্য ডুংরি পাহাড়। উহারা থাকে পাহাড়ের গুহায়। আমরা আইগা আসলে এক পাহাড়িয়া জাত বটে। তো কোনো এককালে ভুঁইহার জমিদারদের তাড়া খেয়ে এদের কোনো পূর্বপুরুষ এসে ঠাঁই গেড়েছিল গজাশিমুল গাঁয়ে। ওরাই বেড়ে বেড়ে ডালে পালায় এখন 32 ঘর। দশরথ ভক্তা বলে, তখন তো ই গাঁর নাম গজাশিমুল নাই ছিল। আইগা গাঁওটাই ছিল নাই। বিস্তর শিমুল গাছ ছিল বলে মোর ঠাকুরদা নাকি গাঁটার নাম দিয়েছিল গজাশিমুল। বলে, জঙ্গলের মানুষ মোরা, চাষবাস নাই জানি মোরা বাপের জন্মে। জঙ্গলের মধ্যে বাপ মা সখা সাঙাত দিনভর জঙ্গলে শিকার মারি, গুড়চ্চা সাটনা ধরি, মৌচাক ভাঙি, ফলপাকুর পাড়ি, কন্দমূল খুঁড়ি। ওইসব মধ্যের আহার। জঙ্গলে অগাধ শালগাছ, শালকাঠের ইস বানাই, গরুর গাড়ির ধুরি, খাটিয়ার পায়া, এইসব বিক্রি কিনি করি লোকালয়ে। পুন্নাপানির অঘর রায় জঙ্গলের ঠিকাদার। এই তল্লাটের গাছ কেটে কেটে সাফ করছেন তার। নিলামের গাছ যত, চোরাই গাছ তার চতুর্গুণ। টেরাকে চড়ে সেই কাঠ চলে যায় কত দূর দূরান্তরে। অঘর রায়ের হুকুমে গাছ কাটি আমরা জঙ্গলে। মজুরি দেয় হাতে তুলে নাম মাত্র। বললে বলে, চোরাই কাজ করছু, আবার বেশি দাম চাচ্ছু। পুলিশ জানলে হুড়কা সেঁধাবে তোয়াদের। সুতরাং লাকারি না আমরা, যা পাই ওই ঢের, ওই দিয়ে চাল আটা কিনি, মতিহার রেড়ির তেলে লম্ফ জ্বালি। জঙ্গল যেদিন দয়া করেন সেদিন পেটে খাই, যেদিন মুখ ফেরান ঝোরার পানিতে পেট পুড়িয়ে শুয়ে থাকি যেখানে সেখানে, গাছের ছায়ায় খুলিয়ার গহ্বরে। দিন কেটে যায়, রাইত কেটে যায়, পেটের খিদা জলে নিভে ফের জলে। মোরা বনমার পাশ গিয়ে আবদার ধরি, মাগো পরাণ যায় বাঁচাও। বনমা সাড়া দেন। শিকার মিলে, ফল পাকুর মিলে, পেড়ে ধরে খাই। গজাশিমুলের জঙ্গলটা পশ্চিমে এগিয়েছে ক্রমশ গভীর হয়ে, মিশেছে বেলপাহাড়ির জঙ্গলের সঙ্গে। লাল জল পাহাড়, দলমা পাহাড় আর চান্ডিলকে পাশাপাশি রেখে সে জঙ্গল ওড়িশার বারিপাদা কেউনঝড়ের জঙ্গলের সঙ্গে মিশে গেছে।
জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে বড়ই মজা। মাঝে মধ্যে দু একটা ছোট ছোট দল জঙ্গলে জঙ্গলে চলে যায় বহুত বহুত দূর। 2-10 দিন এক নাগাড়ে হাঁটে। খিদে পেলে গাছের ফল পাকুড় খায়, পিয়াস পেলে ঝোড়ার মিঠা পানি, গাছের মাথায় চড়ে রাত্রিরে ঘুমোয়। এইভাবে চলে যায় কোথা থেকে কোথা। 1 মাস 2 মাস বাদে ফের ফিরে আসে ঘরে। দলমা পাহাড় আর চান্ডিলের জঙ্গলে বুনো হাতিদের চিরস্থায়ী আস্থানা। পাকা ধানের মরশুমে 2-4টে গণেশ ঠাকুরের দল এসে ঢুকে পড়ে গজাশিমুলের জঙ্গলে। জঙ্গলে জঙ্গলে তারা চলে যায় রানী বাঁধ অবধি। ক্ষেতের ফসল খায়, মাড়ায়, মানুষের ঘরদোর ভাঙে, 2-10 জনকে ঘায়েল করে। সময় হলে আবার ফিরে যায় ওদের পাহাড়ের আস্তানায়। সেই সময়টা গজাশিমুলের পোয়াল ছাতুগুলোর তলায় মানুষগুলো জীবন হাতে নিয়ে বসে থাকে রাতভর। বাবা গণেশ দেবতাকে ডাকতে থাকে আর্ত কণ্ঠে। দেবতার কৃপা হলে বাঁচে, নইলে মরে। এই ছিল আজ্ঞা আমাদের বসু সবরদের জীবন। তখন তক্ক রংলাল নাই জানত গজাশিমুল গাঁয়ের নিশানা। রংলাল এসেছিল, তখন সে ছিল আকাট ছোকরা। চাঁচা শালের খুঁটির মতো শরীর ছিল তার, তেমনি ছিল ঘষাই তামার মতো নঙ্গের বর্ণ। সঙ্গে এনেছিল বিলাতি। ফলের মদ? লয় আজ্ঞা, মহুলেরই মদ, তবে বিলাতি। তো মোরা হলাম চতুর দল, বাপের জন্মেও বিলাতি খাই নাই, ধৈরে গেলে লিসা। দশরথ ভক্তা হাসে। উচ্ছ্বাসের আনন্দের হাসি নয়, আত্মগ্লানির হাসি, মরতে থাকা মানুষের অক্ষম বিষাদের হাসি। বিহারের আরা জেলার কোথায় যেন রংলালের বাড়ি। একদিন তালাশ করে গজাশিমুল গাঁয়ে ঢুকেছিল। ঢুকেই পাইকারি হারে বিলাতি আর পয়সা বিলোতে লাগলো। 2-3 দিন রইল গাঁয়ে। জঙ্গলে সেঁধিয়েছিল যারা, তারা একে একে বিলাতির গন্ধে ফিরে এলো। মদ খেলো, পয়সা নিল, চাল আটা কিনলো, মতিহার কিনলো, শিকার মারল, ভোজ হলো। 3 দিন বাদে একদিন সবাইকে দুঃখ দিয়ে চলে গেল রংলাল। একেবারেই চলে গেল না, মাসটাক বাদে ফের ফিরে এলো, সঙ্গে আরো বেশি বিলাতি। হই হুল্লোড় করে রইল কদিন। গল্প গাছায় বলতে লাগলো এক রঙিন দেশের কাহানি। সে দেশে পাহাড়ের কোলে কোলে জঙ্গল, জঙ্গলের ছায়ায় সবুজ ঢেউ খেলানো বাগিচা, 12 মাস সবুজ। শুনে আচানক মানে মুরব্বীরা, 12 মাস সবুজ? হ্যাঁ, 12 মাস সবুজ। কপালে 2 চোখ তুলে রংলাল বলে, সে হলো চা বাগিচার দেশ। সেখানে কোম্পানির মকান আছে, হাট বাজার আছে, বিমার বুখারে ডবদার আছে। হপ্তায় হপ্তায় কোম্পানির রেশন, চাল, গম, আটা, ময়দা, কেরোচিন। সেখানে অঢেল সুখ, বৈভব। সেখানে একবার গেলে আর ফিরে আসতে দিল চায় না। হাঁ করে সেসব কথা শুনতে থাকে গজাশিমুলের মানুষ। চোখের পাতনি পড়ে না। এক অলৌকিক স্বপ্নের রাজ্যে ভাসতে থাকে মন। এও বটে জঙ্গলের দেশ, পাহাড়ের দেশ, কিন্তু জঙ্গলের বাইরে সব রুখা সুখা। পোড়া পোড়া টাঁর টিক্কর জমিন, উঁচালি নিচালি, মাকড়া পাথরের ডিহি, লাল কল্লাচ মাটি। মাটি তো লয় যেন নোয়া। এখানে খাটালি নেই, বাটালি নেই, পেটের ভাত নেই, পরনের ছইতা নাই। এখানে জঙ্গলই যেন ইহকাল পরকাল। রাখলে রাখে, মারলে মারে। জঙ্গলের সামগ্রী যা সংগ্রহ করে নিয়ে যায় পাশাপাশি গাঁয়ের বাবুদের বাকুলে। বাবুরাও সুযোগ মতো চুষছে, যা মন চায় তাই হাত তুলে দেয়। খিদার জ্বালায় মানুষ দলে দলে পালিয়ে যায় গাঁ ছেড়ে পূবের দিকে খাটতে, মাটি কাটার কাজ। সেদিকে নাকি মজুরি বেশি, মজুরির সঙ্গে খাদ্যও দেয়। রংলালের কথাগুলো তাই বিশ্বাস হয়। আছে, গজাশিমুলের বাইরে কাজ কাম দানা পানি আছে। তবে রংলাল যতটা বলছে তাতে ওই পাহাড়ি এলাকাটা প্রায় স্বর্গের তুল্য। নতুন দেশের গল্প শুনতে শুনতে দিন কাটে, মাস কাটে। রংলাল আসে যায়। একদিন কথাটা পারল রংলাল। বিশ্বাস না হয় জনা কয়, চলো তোমরা, না পোষালে ফিরে আসবে। কথাবার্তা পাকা হয়, দরদাম ঠিক হয়, দাদনপাতি সাঙ্গ হয়।
রংলালের লাল খাতায় একে একে টিকসই দেয় গজাশিমুলের মানুষ। পয়লা ক্ষেপে জনাচারেক জোয়ান আর গিদ্ধারি শবরের বিধবা বউটা রংলালের সঙ্গে রওনা দিল অচিন দেশের উদ্দেশ্যে। 3 মাস বাদে তারা টাকা পাঠালো রংলালের হাতে, আপনজনের জন্য জামা কাপড়। মিহি গলায় শোনালো রংলাল, ভারী সুখে আছে সবাই, মজাসে আছে, খুব শিগগির ঘরে ফেরার ইচ্ছা নাই। নগদ টাকা হাতে পেয়ে মুগ্ধ হয়ে যায় গজাশিমুলের মানুষ। লাল খাতায় টিপ দেবার ধুম পড়ে যায়। জনে জনে দাদন বিলি করে রংলাল। লাল খাতার 32টি পাতায় বেঁধে ফেলে পুরো গাঁটাকে। দশরথ ভক্তার মেয়ে সুবাসী গেছে 2য় কি 3য় দলে। সেই থেকে গজাশিমুল গাঁয়ে রংলালের আনাগোনা, অবাধ গতি, অখণ্ড আধিপত্য। আজ অবধি এই গাঁয়ের মেয়ে মদ্য মিলিয়ে প্রায় 100 মানুষ গেছে রংলালের সঙ্গে আসামের চা বাগিচার কাজে। আরো বহু লোক দিন গুনছে, আগাম দাদন পাতি নিয়ে বসে রয়েছে ওরা। এখনো নিয়মিত গাঁয়ে আসে রংলাল। ধীরে সুস্থে বারান্দার খুঁটায় ঠেস দিয়ে বসে থাকে, তালপাতার পাখা দিয়ে হাওয়া খায়, পাথর কুয়ার ঠান্ডি পানিতে হাত পা ধোয়, মিষ্টি তালের রস ধরে দেয় গজাশিমুলের মানুষ। রংলাল তাড়িয়ে তাড়িয়ে চুমুক মারে। খবর পেয়ে ছুটে আসে সারা গাঁ, বাচ্চা বুড়া মেয়ে মদ্য। একেবারে ভেঙে পড়ে রংলালের চারপাশে। উৎসুক চোখে দাঁড়িয়ে থাকে নিজের মানুষজনের খবরের আশায়। সারা গাঁ যেন চাতক পাখি। রংলাল ধীরে সুস্থে খানা পিনা সারে, তারপর নীল ফতুয়ার পকেট থেকে বের করে টুকরো টুকরো খত এগিয়ে দেয় এর ওর দিকে। তখন ডাক পড়ে সুচাঁদ ভক্তার। সুচাঁদই এ গাঁয়ের একমাত্র পড়ালেখা জানা ছগড়া। দশরথ ভক্তার বেটা। পুরুলিয়ার চিরুরির স্কুলে ভর্তি হয়েছিল সে, খরচ দিত গার্মেন্ট। সে ছগড়া পড়ালেখা কিছু শিখে এসেছে বটে, তো সুচাঁদ আসে। ভাঙা ভাঙা উচ্চারণে প্রত্যেকটি খত সে পড়ে শোনায় একে একে। ভালো আছে সবাই, সুখে আছে, চুটিয়ে আয় উপায় করছে, কোনো দুঃখ নেই তাদের জীবনে। শুনে তাজ্জব বনে যায় গজাশিমুলের মানুষ। ওরা কি করে খত লিখলা গ? বারে রংলাল যেন আকাশ থেকে পড়ে। ওদের পড়ালেখা শেখাচ্ছে যে, কোম্পানির মাস্টার হয় না? পড়ালেখা, খেলাধুলা, লাচা গানা, আরো বহুত কুছ। সব খত পড়া হয়ে গেলেও যেন আশ মেটে না ওদের। রংলালের পাশটি ছাড়ে না, রাঁধে না, খায় না, সিনানে যায় না, শুধু বসে বসে দিনভর নিজের মানুষের সুখের বাখান শোনে। সংসারের সব কাজ বেভুল হয়ে যায়। ওই পাহাড়িয়া দেশে ঢেউ খেলানো সবুজ বাগিচার মধ্যে কোথায় আছে ওরা? কি খায়? কোথায় লিদায়? সুফলের গলার খরখরে কাশটা কেমন আছে এখন? মঙ্গলির ওই আধকপালি যন্ত্রণাটা আর আছে? রংলাল লম্বা করে মাথা নাড়ে। কি করে থাকবে? উধার কোম্পানি কা ডাক্তার হয় না, ও ফির রব্বার সবাইকে দেখে যে, তবুও যেন তৃপ্তি হয় না এদের। হাজার শুধিয়েও প্রশ্ন যেন ফুরোয় না। রংলাল তিলমাত্র বিরক্ত হয় না, ধৈর্য হারায় না সে। হাসি মুখে পরম মমতায় সবাইয়ের সব প্রশ্নের জবাব দিয়ে যায়। একসময় নীল ফতুয়ার পকেট থেকে একটা বিবর্ণ খাম বের করে রংলাল। ভেতর থেকে টেনে বার করে খান কয়েক ফটো। গজাশিমুলের তাবৎ মানুষ একযোগে ঝাঁপিয়ে পড়ে ওই ফটোগুলোর ওপর। রংচটা অস্পষ্ট সব ছবি, কাউকে ঠিক ঠিক চেনা যায় না, তবে মালুম হয় কারা যেন নাচছে, মাদল বাজাচ্ছে। চারপাশে অনেক মানুষের জমায়েত। রংলালি বুঝিয়ে দেয় সবাইকে, হুই দেখ, মঙ্গলি, দশরথের বেটি সুবাসী, ওই যে চাপি আর নিশি, এটা হলো সুফল, এটা গণেশের বেটা লক্ষ্মণ। আঙুল দিয়ে মানুষগুলোকে শনাক্ত করে দেয় রংলাল। মুখগুলোকে ঠিক চেনা যায় না, কাউকে বেশি রোগা মনে হয়, কাউকে মোটা, কাউকে বেশ ঢ্যাঙা লাগছে। তবে রংলালের শনাক্তের গুণে বিশ্বাস হয় ওয়ারাই বটে। ইস, কেমন লাগছে গাইছে! আহারে, কোন সুখের রাজ্যে রয়েছে তাদের একান্ত আপন মানুষগুলি। দুঃখের কারণ শুধু একটাই, একটি বারের তরে জন্মভূমিতে আসে না ওরা। সব মানুষই তার জন্মভূমিতে বারকের তরেও ফিরে আসে,
ফিরে আসবে? রংলাল যেন ঈষৎ ক্ষুব্ধ হয়। ওখানকার অত আমোদ আহ্লাদ ছড়কে কিসের টানে আসবে এই রুখা ভুখা টাঁড় পাহাড় আর জঙ্গলের দেশে? কি খাবে এখানে? কেঁদু ফল আর চুরকা আলু এখন আর ওরা দাঁতে কাটতে ভি পারবে না। এই পাতায় ছাওয়া স্যাঁতস্যাঁতে আধার ঘরে ওদের বুখার হয়ে যাবে। তাছাড়া আসাটাও কি সোজা কথা নাকি? পায়ে দলে আধা দিন, তারপর টেরাকে পুরা দিন, রেলগাড়ি মে 2 दिन 2 रात, শুধু ঘর পৌঁছাতেই 4 রোজ। আসা যাওয়ার ভাড়া কত? রাস্তার খোরাকি 2 মাসের মাহিনা চলে যাবে। সেটা অবশ্য ঠিকই, তবু আপনার জনকে একটিবার দেখতে তো স্বাদ হয় মানুষের। প্রিয়জনদের কথা ভাবতে ভাবতে এইভাবে গড়িয়ে যায় সকাল, দুপুর, বিকেল। ধীরে ধীরে আধার ঘনিয়ে আসে গজাশিমুলের পোয়াল ছাতুগুলোর তলায় তলায়। অন্ধকার উঠোনে বসে একসঙ্গে গলা মিলিয়ে গান ধরে কম বয়সী ছেলেমেয়ের দল। দেশে ঘরে নাই কাম, চল বাবুয়া যাই আসাম, চা বাগানের দেশে চল যাই, এই সুখা হাজা দেশে কোনো সুখ নাই, চা বাগিচার দেশে কোনো দুঃখ নাই। রংলাল তখন এক প্রস্থ আফিম চড়িয়েছে মৌজ করে। নেশায় চুর হয়ে সে বসে থাকে দশরথ ভক্তার ঘরের দাওয়ায়, চোখ দুটো বোজা। গানের তালে তালে মাথা দোলায় আর মিচিক মিচিক হাসে। এ যেন তারই কোনো বাঁধা গান, যেন তারই দেওয়া সুর তাল গাইছে গজাশিমুলের মানুষগুলো। রংলাল তারপরও গজাশিমুল গায়ে 2-4 দিন থাকে, খায় দায় আরাম করে। অবশেষে শুরু হয় এ কিস্তিতে যারা যাবে তাদের লিস্টি বানানোর কাজ। এ সময়টা রংলাল ইস্পাতের মতো কঠিন। কোষ্টি পাথর দিয়ে ঘষে ঘষে মাল পরখ করে সে। লাল খাতায় নাম তোলে, নামের পাশে অঙ্ক চড়ায়। পুরনো দাদন কাটান ছাড়ান দেয়, তারপর হয় নতুন দাদন। সে বড় জটিল অঙ্ক। লাল খাতার 32টি পাতায় হিজিবিজি বিজাতীয় অঙ্কগুলো জীবন্ত পোকার মতো নড়ে চড়ে বেড়ায়। ছোট হয়, বড় হয়, জায়গা পাল্টায় ঘন ঘন। শেষমেশ যাদের নাম লিস্টিতে ওঠে তারা তৈরি হতে থাকে। খাড় দিয়ে কাপড় চোপড় কাচে, সাজো মাটি দিয়ে মাথা ঘষে নেয়, মাকড়া পাথরের টুকরো দিয়ে মরা চাম ঘষে ঘষে ঝকঝকে করে তোলে পা। প্রিয় ফল পাকুড়টি খেয়ে নেয় আশ মিটিয়ে। জঙ্গলে নিজের প্রিয়তম জায়গাটিতে গিয়ে বারবার বসে। প্রাণের মানুষের সঙ্গে প্রাণের কথাগুলো সেরে নেয়। বড়াম পূজার থানে গিয়ে বিড়বিড় করে জীবনের গোপনতম আকাঙ্ক্ষাটি জানিয়ে আসে। দেখতে দেখতে দিনক্ষণ এগিয়ে আসে। একদিন ঝুঁচকা পহরে রংলালের সঙ্গে গাঁ ছাড়ে সবাই। আলো আঁধারে পেছনে ঘুমিয়ে থাকে আজন্মের ডাঙা ডিহি ডুমরি, গাছগাছালি, পাখি পাখাল, গাঁ। প্রথমে জঙ্গলের সুঁড়ি পথে পথে রানীবাঁধ বাজার, সেখান থেকে বাসে চড়ে বাঁকুড়া স্টেশন, তারপর রেলগাড়িতে চড়ে হাওড়া। সেখানে গঙ্গায় স্নান, রাতে স্টেশনের পাকা চাতালে ঘুম। পরের দিন গাড়ি বদল, 2 দিন 2 রাত গাড়িতেই, তারপর কোম্পানির ট্রাক, সব শেষে পায়দল। শুনতে শুনতে মাথা ঝিনঝিন করে। সে তাহলে কোন দেশ আজ্ঞা? সে বদলে এ ভূভারতে লয়। বাপরে বাপ, অমন দেশেও মাইনসে যায়। মুখে বলে বটে, কিন্তু দাদন বিলির সময় হাঁকু পাঁকু করে। যে বেটা বেটি উপযুক্ত হবে 2 বছর বাদে, তার তরেও আজ থেকে আগাম চায়। সব শুনে নীলনয়না একেবারে থ হয়ে যায়, চোখ বড় বড় করে বলে, বলো কি, এখনো এভাবে লেবার জোগাড় করে এক্সপোর্ট করে এরা? কই, আমাকে কেউ একথা বলেনি তো কোনোদিন। রাজীব ক্যাথি বার্ডের দিকে ইঙ্গিতপূর্ণ চোখে তাকায়, বলে, তোমরা টেপ ক্যামেরা ঝুলিয়ে আসো, ঘোরো, পয়সার শ্রাদ্ধ করো, কিন্তু কি দেখো তা তোমরাই জানো। তোমাদের দেখে ভারী দুঃখ হয় আমার। কেন? ক্যাথি বার্ডের ভুরুতে ঈষৎ ভাঁজ পড়ে। কারণ তোমরা অত যন্ত্রপাতি বয়ে বেড়াও, কি বলে চোখ দুটোকেই রেখে আসো ঘরে। এই অ্যাটাক করছো কিন্তু, ক্যাথি বার্ড চোখ পাকিয়ে বলে। রাজীব হাসে, বলে, একটা গল্প বলি শোনো। এক সাহেব এসেছে ইন্ডিয়ার প্রেমে পড়ে। ইন্ডিয়ার গায়ে গায়ে ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে গ্রামের মানুষ, তার প্রাচীন জীবন স্রোত। ভারতের আত্মাকে ছোঁবে সে, এই তার অভিলাষ।
পাক্কা 3 বছর সে ঘুরলো, দেখলো, বহুত কিছু লিখে ভরিয়ে ফেললো একাধিক নোট বইয়ের পাতা। ইচ্ছে দেশে ফিরে গিয়ে এক সুবৃহৎ গ্রন্থ লিখবে। বিদায়ের কালে সে একটি গরিব চাষি পরিবারে রাত কাটানোর ইচ্ছে প্রকাশ করল। সাহেবের দেশীয় বন্ধুরা তো এক পায়ে খাড়া, চটজলদি বন্দোবস্ত করে ফেলল ওরা। সারা সন্ধে গল্পগুজব হলো। সেদিন ছিল পূর্ণিমা। জ্যোৎস্না প্লাবিত উঠোনে চাটাই পেতে বসেছে সবাই। বুনো ফুলের গন্ধ ভেসে আসছে কোত্থেকে, প্রায় নেশা ধরে যায়। দেখতে দেখতে নৈশভোজের সময় এলো। সাহেব বলল, এখানে বসেই খাই, এই দুর্লভ প্রকৃতি মায়ের কোলে বসে। তাই হলো। হাতে হাতে খাবার ধরিয়ে দিয়ে গেল মেয়েরা। একটি করে লাল গমের মোটা ঢাউস রুটি, রুটির ঠিক মধ্যখানে একটুখানি শাকের তরকারি। তারপর কি হলো জানো? সাহেব পরম উৎসাহে শাকটুকু চেটে পুটে খেয়ে রুটিখানাকে টান মেরে ছুঁড়ে দিল দূরে। ঢকঢক করে জল খেয়ে বলল, খুব ভালো লাগলো খেতে, নাইস। তবে তোমাদের দেশে চাষিরা তো খুবই অল্প খায়। যা, যত সব বাজে কথা, রেগে টং হয় ক্যাথি বার্ড। এসব অ্যাসপারসান। সাহেব রুটিখানাকে পেপার প্লেট ভাবলো বলতে চাও? রাবিশ। তোমরা আমাদের নামে এইসব জাতা রটাচ্ছ, তাই না? রটাচ্ছি না। রাজীব আপোষের ভঙ্গিতে হাসে। এটা হয়তো বানানো গল্প হতে পারে, কিন্তু তোমাদের অনেকেরই ব্যাপার স্যাপার খানিকটা ওই রকমই। কোনো কিছু ভীষণ গভীরে ঢুকতে চাও না তোমরা, পারো না। রাজীবের কথাগুলো বোধ করি ক্যাথিকে অল্প স্বল্প ছুঁল। নীল চোখ আকাশে ভাসিয়ে ঈষৎ বিষণ্ণ গলায় বললে, কেন পারি নে বলো তো? রাজীব বেশ কিছুক্ষণ ভাবে, তারপর মৃদু গলায় বলে, কি জানি, বোধ করি ভীষণ সুখে আছো তাই। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে দুজনে। পরিবেশটা হঠাৎ ভারী হয়ে ওঠে। কেবল দূরে বামনাসিনী মন্দিরের চূড়োয় ত্রিশূলখানা রূপলি শিখা বিস্তার করে জ্বলতে থাকে সূর্যের আলোয়। এক সময় নীরবতা ভাঙল ক্যাথি বার্ড। বলল, তোমার ড্রাইভারের তো দেখা নেই, আমাদের খুব দেরি হয়ে যাচ্ছে নাকি? একটা কাক পাশের তেঠাঙা নিমগাছটায় বসে কর্কশ গলায় ডেকে চলেছে তখন থেকে। কানে ভারী অসহ্য ঠেকছিল রাজীবের। দূরে বামনাসিনী ডুংরির মাথায় মন্দিরের চূড়োয় লাগানো ত্রিশূল আরো চকচক করছে রোদ্দুরে। ক্যাথির কথায় এদিক ওদিক চোখ চালিয়ে ড্রাইভারকে খুঁজতে থাকে রাজীব। গজাশিমুল অবধি ট্যাক্সি যাবে না, ওরা তাই ঝিলিমিলি অবধি গিয়ে ট্যাক্সি ছেড়ে দেবে। সামান্য দম নিয়ে হাঁটতে থাকবে গজাশিমুলের উদ্দেশ্যে। সন্ধ্যার আগে পুন্নাপানি গাঁয়ে পৌঁছতেই হবে ওদের। অঘোর রায়ের বাড়িতে রাত্রিবাস। কাল সকালে রওনা দিয়ে গজাশিমুলে পৌঁছবে 11টা নাগাদ। যদি আরও একটুখানি এগিয়ে পৌঁছতে পারে পচাপানি গাঁয়ে, তো রাত্রির কাটাবে সিংহবাবুদের গড়ে। গজাশিমুলের মানুষজন অবশ্যই জঙ্গল আর ডুংরি পথ ধরে সোজা রানীবাঁধে এসে ওঠে। ওতে হাঁটতে হয় বেশি। পিচ রাস্তা ধরে ঝিলিমিলি অবধি এগোয়ে গেলে হাঁটা রাস্তা কিছু কম পড়বে, তবে সে পথও কম দুর্গম নয়। পথের দূরত্ব আর দুর্গমতা নিয়ে রাজীবের মনে এক ধরনের দুর্ভাবনা কাজ করে চলেছে। সেই কারণেই শুধিয়েছিল একটু আগেই, তুমি অতখানি পথ হাঁটতে পারবে তো মিস বার্ড? তোমরা মেয়েদের বড় আন্ডার এস্টিমেট করো, ক্যাথি চোখ পাকিয়ে বলেছিল। তাছাড়া ভুলে যেও না রাজীব, তোমাদের ইন্ডিয়ান গুড্ডি গার্লদের থেকে আমাদের একটু বেসিক তফাৎ রয়েছে। আমি এই বয়সে খানতিনেক ট্রেকিং করে ফেলেছি, ডেজার্ট ক্যাম্পও বার 2। তাছাড়া ফি বছর বনে জঙ্গলে নেচার স্টাডির ক্যাম্প তো ব্যাস ব্যাস। রাজীব মাতপথে থামিয়ে দেয় ক্যাথিকে। ভেরি সরি, তোমাকে আন্ডার এস্টিমেট করে প্রায় ক্রিমিনাল অফেন্স করে ফেলেছি। নিজ গুণা ক্ষমা করে দাও দেবী। সে না হয় করা গেল, কিন্তু এক্ষুনি রওনা না দিলে পৌঁছতে দেরি হয়ে যাবে না? এখান থেকে ঝিলিমিলি মাইল 15 তো বললে, নাকি আরো বেশি? ক্যাথি বার্ড ঈষৎ উদ্বিগ্ন। কোথায় গেল তোমার ড্রাইভার? মুক্তেশের চায়ের দোকানের সামনে একটা ছোট্ট গর্ত, রাজীবদের থেকে হাত 5-7 তফাতে। খদ্দেরদের আঁচানো এবং দোকানের কাপ প্লেট বাসন ধোয়া জল ওই গর্তে গিয়ে পড়ে। এখন এই প্রখর গ্রীষ্মে জল পড়লেই চুষে নিচ্ছে রুখা মাটি। প্রায় 12 আনা ফাঁকা, কেবল তলায় 4 আনা আন্দাজ এলাকায় জমে রয়েছে জল। ওই জলের মধ্যে একটা ঘিয়ে ভাজা নেড়ি কুকুর শরীর ডুবিয়ে শুয়ে রয়েছে অনেকক্ষণ।
প্রচণ্ড গ্রীষ্মের ছোবল সহ্য করতে না পেরেই এমন ব্যবস্থা নিয়েছে বেচারা। শুয়ে শুয়ে ভুল ভুল করে তাকাচ্ছে চারপাশে। আধখানার দৃষ্টি কিন্তু দোকানের দিকে। দোকানের মধ্যে খাওয়া দাওয়া চলছে, আর খদ্দেরদের খাওয়া দাওয়া মানেই ও বেচারির উচ্ছিষ্ট লাভ। শালপাতার বিশাল বিশাল ঠোঙাতে চপ দিয়ে মুড়ি মেখে গোগ্রাসে গিলছে গেঁয়ো খদ্দেরের দল। ওরা এসেছে হাট করতে, শাক সবজি বেচতে। খাওয়া দাওয়া সেরে রওনা দেবে গাঁয়ের দিকে। বাসে যারা ফিরবে তাদের হাতে অঢেল সময়, বাস আসতে দেরি আছে। তারা খেতে খেতে খোশ গল্পে মেতেছে। সহসা তড়াক করে উঠে দাঁড়ালো কুকুরটা, এবং প্রায় সঙ্গে সঙ্গে রাজীব চিৎকার করে উঠল, মিস বার্ড পালাও, বলেই এক ঝটকায় ওকে ঠেলে দিল গাড়ির দিকে। কুকুরটা ততক্ষণে ক্যাথি বার্ডের দিকে মুখ করে সারা শরীর কুঁকড়ে ফেলেছে। শিকারের দিকে ঝাঁপ দেবার আগে মুহূর্তে জানোয়ার যেমন কুঁজো করে ফেলে শরীরকে। মাই গড, বলি অ্যাটাক মি! বলতে বলতে এক ঝটকায় গাড়ির মধ্যে ঢুকে পড়েছে ক্যাথি বার্ড। তার মুখ থেকে তাবৎ রক্ত ওকে যেন শুষে নিয়েছে নিমেষের মধ্যে। বিস্ফারিত দুটি চোখ, ভয়ার্ত। ও গড! ঠিক সেই মুহূর্তে সর্বাঙ্গ গা ঝাড়ল কুকুরটি, দৌড় দিল বেড়ার দিকে। কারণ এইমাত্র কয়েকটা দোমড়ানো মোচড়ানো শালপাতার ঠোঙা এসে পড়ল বেড়ার ধারে। সামান্য কাঁধ ঝাঁকালো রাজীব, চোখ রাখলো ক্যাথির চোখের ওপর। পর মুহূর্তে হো হো করে হেসে উঠল দুজনেই। ইস, এমন ভয় পাইয়ে দিয়েছিলে না! ক্যাথি যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। যা, রাজীবের চোখে যেন তীব্র অবিশ্বাস। কি সাধ্য এই শীর্ণ সারমেয়র যে তোমাদের ভয় পাইয়ে দেয়? ট্রেকিং আর ডেজার্ট ক্যাম্প করা মেয়ে তুমি, প্যাঁক দিচ্ছ? ক্যাথি বার্ডের দু চোখে কপট রোষ। তুমি এমন অ্যালার্মিং গলায় চেঁচে উঠলে আচমকা যেন বাঘ পড়েছে। বারে, ওর গায়ে কতখানি জল আর কাদা লেপটে ছিল দেখনি? 5 হাতের মধ্যে ওই শরীরখানা ঝাঁকালে তোমার পোশাক আশাক আর চোখ মুখ কাদায় ভরে যেত না? ক্যাথি বার্ড ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। রাজীব বলল, একটু চা খাওয়া যাক। টি আফটার ফিয়ার অ্যান্ড এক্সাইটমেন্ট, বলতে বলতে সে ঢুকে পড়ল মুক্তেশের চায়ের দোকানে। মনটা এতক্ষণ বেশ খুশি খুশি ছিল রাজীবের। দোকানের মধ্যে ঢোকা মাত্রই সেটা আচমকা উধাও হয়ে গেল। দেখল দোকানের মধ্যে ড্রাইভারটি গ্যাঁট হয়ে বসে পাউরুটি ঘুগনি খাচ্ছে মজাসে। খেতে খেতে রংলালের বক্তৃতা শুনছে মন্ত্রমুগ্ধ হয়ে। এক কাপ চা খেয়ে নিলে ভালোই লাগতো, কিন্তু রংলালকে দেখেই মনটা তেতো হয়ে গেল রাজীবের। চা খাওয়া মাথায় উঠল। ড্রাইভারকে এক প্রস্থ তারা লাগিয়ে সে বেরিয়ে এলো দোকান থেকে। বটতলায় খানিক চুপচাপ দাঁড়ানোর পর ধীরে ধীরে রাগের পারদটা নেমে যেতে লাগলো। রাজীব ভেবে দেখে, রংলালের উপর অতখানি রেগে থাকার কোনো সঙ্গত কারণ নেই। বছরে রংলালের অটুট সাম্রাজ্যের ভিত অনেকখানি ধসিয়ে দেওয়া গেছে। রংলাল আর গজাশিমুলের মানুষকে লাল খাতা দেখিয়ে আগের মতো জাদু করতে পারে না। গত 3 বছর গুটি 10-এর বেশি মেয়ে মদ্যকে রংলাল নিয়ে যেতে পারেনি আসাম মুল্লুকে, কারণ রাজীব আর সুচাঁদ মিলে তাদের নতুন পথ দেখিয়েছে। গজাশিমুলের মানুষ এখন অনেক স্বচ্ছ চোখে দুনিয়াকে দেখে। রাজীব জানে সামনে সেলাম ঠুকলেও রংলাল এখন ভেতরে ভেতরে ফুঁসছে, যে কোনো মুহূর্তে মারতে পারে মোক্ষম ছোবল। ইদানিং রাজীবকে দেখলেই রংলাল সবগুলো দাঁত বের করে হাসে, বিনয়ে গদগদ হয়। রংলালের ওই আপাত নিরীহ হাসিখানা দেখলে ভারী ভয় জাগে মনে। রাজীব তো রংলালকে হাড়ে হাড়ে চেনে। সে নিশ্চিত জানে ওই নিরীহ হাসির তলায় লুকিয়ে শুয়ে রয়েছে এক শঙ্খচূড় সাপ। একটু বাদেই ট্যাক্সিওয়ালা বেরিয়ে এলো চায়ের দোকান থেকে, পিছু পিছু রংলালও। কাছে এসে, হাই মাস্টারজি, বিলাতি জেনানাকে নিয়ে ঢুকছেন এই ওবেলায়? পথে কত ডোর, বাঘ, বোরা, সাপখোপ। দাঁতে দাঁত চেপে রাজীব বহু কষ্টে সামলায় নিজেকে। ক্যাথিকে নিয়ে উঠে পড়ে ট্যাক্সিতে। ট্যাক্সি চলতে শুরু করে। পেছন থেকে রংলালের চড়া হাসি ফোয়ারার মতো ছড়িয়ে পড়ে চারপাশে। পিচকারির মতো আছড়ে পড়ে রাজীবের পিঠে। শেয়ালের হাসি হাসতে হাসতে রংলাল বলে, মাস্টারজি কো বহুত গুসা হো গেল বা। সুনীলই আমাকে দিয়েছিল গজাশিমুল গাঁয়ের সন্ধান। রাজীব এভাবেই শুরু করে। বাঁকুড়া কলেজে অধ্যাপনার ফাঁকে ফাঁকে আমি তখন এই এলাকার লোক সংস্কৃতি নিয়ে কাজকর্ম শুরু করেছি। ওই নিয়ে পাগল। কোথাও নতুন কিছু সন্ধান পেলেই তৎক্ষণাৎ ছুটে যাই। টুসু গান, ভাদু গান শুনি রাত ভোর। খাতড়া থানায় পোড়কুলের মেলা বসে কংসাবতীর চড়ে। টুসু গানের মেলা। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে যায়।
চলে যাই সেখানে। বিষ্ণুপুরে হোলি গানের আসরে বসে রাত্রি উজাগর করি। সুনীলকে? শুধুই ক্যাথিবার্ড। সুনীল ছিল বাঁকুড়া কলেজে আমার ছাত্র। সুনীল জানল কি করে গজাশিমুলের সন্ধান? ওর বাড়ি রানীবাঁধ বাজারে। তাছাড়া সুচাঁদ ভক্তের সঙ্গে চিরুড়ি স্কুলে পড়তো সে। তো সুনীলের মুখে খবরটি শুনে একদিন চলে গেলাম ওকে সঙ্গে নিয়ে। বন জঙ্গল, খাল খুলিয়া, পাহাড় ডুংরি পেরিয়ে পৌঁছলাম গজাশিমুল গাঁয়ে। ভদ্রলোকদের ওরা বলে কাঁকড়া। তো সুনীলের সঙ্গে আচমকা এক কাঁকড়াকে দেখে তো গাঁ ছেড়ে দৌড় মারল জোয়ান মদ্যরা। ঢুকলো সব গহীন জঙ্গলে, খুলিয়ার গহ্বরে। মেয়েরা ঘরের কোণে সেঁধায়। বহু হাঁকডাক করার পর, বহু সাহস জোগানোর পর 2-4 জন বেরিয়ে এলো ঝোপঝাড়ের আড়াল থেকে। তাদের চোখে অচেনা ভয়। মেয়েরা উঁকি ঝুঁকি মারে ঘরের কোণ থেকে। সুনীলই পরিচয় দেয় আমার। শুনে অল্প স্বল্প আশ্বস্ত হয় গজাশিমুলের মানুষ। পুলিশ টুলিশ লয়, ঠিকাদারও লয়। লোকটা মাস্টার, ছাত্তর পড়ায়। ধীরে ধীরে চারপাশে মাঝারি গোছের ভিড় জমে। ডাক পরে দশরথ ভক্তার, ডাক পরে ঝড়েশ্বর কোটাল, কাস্ত মল্লিকের। এরা সব গাঁয়ের প্রাচীন ব্যক্তি। ডাক পরে সুচাঁদ ভক্তারও। সে হলো গাঁয়ের একমাত্র পড়ালেখা জানা ছগড়া। ওদের সঙ্গে ভাব জমাতে থাকি, ওদের ভয় ভাঙাবার চেষ্টা করি প্রাণপণে। ভয় কি মোদের যায় মশাই? এতদিনে দশরথ ভক্তা কবুল করে সেটা। বলে, তোমাকে মোরা যতই শুধাই কি উদ্দেশ্যে আগমন, তুমি ততই জবাব দাও কোনো কারণ নাই, শুধু মুধু আইছি। এটা একটা ভয় পাবার মতো কথা লয়। শুধু মুধু কো বিষ্ক্রস জঙ্গল ফুরে এই অজানা গায়ে আইসে আইগা। যা হোক, অনেকক্ষণ বাদে জল টল খেয়ে আমি ধীরে ধীরে খোলসা করি মনের বাসনাটা। বলি, তোমাদের নাচ গান আমি দেখতে চাই। হাই বাপ, সে ফির কি দেখবেন গো? সে কি ভদ্রজনের দেখবার তুলল চি জায়গা? ভয় মুখ চাওয়াচাই করে গজাশিমুলের মানুষ। কি উদ্দেশ্যে আগমন কে জানে? লাচ গান দেখবার ছলে বসু ছবরদের পাছায় কোন হুড়কাটি সেদাবার মতলব তা ভগবানকে মালুম। নানা জাতের অনাগত আশঙ্কা ভিড় করে ওদের মনে। কোথা থেকে কি যে হয়ে যায় এই গরিব জীবনে। শুকনা ডাঙায় তু মানুষ জল। অবশেষে কঠিন গলায় দশরথ ভক্তা বলে, ও লাচ গানের কথা ছাড়ান দেন আইঙ্গা, আসল কথাটা খোলসা করুন, বড্ড ডর লাগছে। করুণ গলায় আমি বলি, বিশ্বাস করো, তোমাদের নিজস্ব নাচ গানগুলো দেখা ছাড়া আর কোনো উদ্দেশ্যই নেই আমার। শুনিল, অনেক করে বোঝালো, কিন্তু ওরা আগের মতোই অবুঝ। বলে, উগুলান ফের দেখাবার মতো চি জায়গা, ওসব আমাদের ভোগ ভুলবার ছলনা। খাদ্য বিহনে ছেইলা ছগড়ার দল কাহিল হইয়া পরে দুদণ্ড লাচ গান ধাপুর ধুপুর করে ভোগ ভুলে থাকা, তার বেশি কিছু লয়। প্রথমবারে বিরস বদনে ফিরে এসেছিলাম, তা বলে হাল ছাড়িনি, হেরে যাইনি। বারবার গেছি, উঠোন চেপে বসেছি, বাচ্চাদের কোলে কাঁখে নিয়েছি। রানীবাঁধ বাজার থেকে লজেন্স বিস্কুট নিয়ে গিয়ে বিলিয়েছি বাচ্চাদের মধ্যে। মা মাসি পাতিয়েছি বয়স্কা মেয়েদের সঙ্গে। সুচাঁদ ওদের মধ্যে অল্প লেখাপড়া জানে। পুরুলিয়া জেলার চিরুড়ি স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়েছিল। এখন 21-22 বছরের যুবক। দিনের পর দিন পাখি পড়িয়েছি ওকেও। ধীরে ধীরে বরফটা গলেছে। একসময় দরজাটুকু আলতো ফাঁক করেছে গজাশিমুলের মানুষ। দেখবেক বলছে তো দেখাই দাও না হে, খেয়ে তো আর লিবেকে নাই গানগুলান, মারা ধরাও নাই করবে তো শোনাই দাও। ফাগুন মাসে চতুর্দিকে বসন্তের হাওয়া, ঘরে ঘরে মায়ের দয়া হয়। এই সময় মা শীতলাকে তুষ্ট করবার জন্য সাধ্যমতো চাঁদা ভেদা দিয়ে ভক্তিভরে পুজো করে শীতলা দেবীর। সেই উপলক্ষে 3 রাত নাচ গানের মাধ্যমে লিসি উজাগর করে ওরা। পূজার সঙ্গে লিসি উজাগর করলে মা নাকি আরো সদয় হন। ডাক পেয়েই চলে গেলাম। 3 রাতই ছিলাম। 3 রাত 3টে পালা গান করেছিল ওরা। সাধারণভাবে পালা গান বললে তুমি ব্যাপারটার কিছুই বুঝবে না। সব দিক থেকে সে এক অন্য বস্তু, একেবারেই স্বতন্ত্র। প্রথম রাতে ছিল শীতলা বন্দনা, বিচিত্র সুরে গান, বন্যতালে বাজনা। নিজেরাই শীতলা সেজেছে বাহন গর্ধব।
এমনকি রোগ জীবাণু সেজেছে কেউ কেউ। নাচ গানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে রোগ জীবাণুর শক্তি আর ব্যাপকতা, তাদের ক্রোধ, ভয়াবহতা। দেখলে গা শিরশির করে। এমন মৌলিক প্রাণবন্ত অভিনয় না দেখলে বিশ্বাস করা কঠিন। দ্বিতীয় রাতে ছিল শিকার লাচ। অরণ্যের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এক আদিম গোষ্ঠী তাদের এক বিশেষ শিকার উৎসবে চলেছে। এমনিতেই জঙ্গলে শিকার করা তাদের দৈনন্দিন জীবিকার পর্যায়ে পড়ে। আলাদা উদ্দীপনা রয়েছে সে শিকারে। আনুষ্ঠানিক শিকার যাত্রায় সেই উদ্দীপনা শতগুণ বেড়ে যায়। জীবিকা পরিণত হয় উৎসবে। তখন আনন্দে কলরবে মেতে ওঠে শিকারজীবী মানুষ, নাচে গায়। ঘর থেকে বেরোবার সময় প্রিয়জনেরা ফরমায়েশ করে, সবচেয়ে বড় সাটনটি আমার তরে এনো। জানো তো, সাটন অর্থাৎ গোসাপ ওদের ভারী প্রিয়। আদিম মানুষের শিকার পর্ব নিয়ে প্রায় 4 ঘন্টার এক নৃত্যনাট্য। লম্ফে ঝম্পে, শৌর্যে বীর্যে, অভিনব। চাংলাচ হল তৃতীয় রাতে। এক বিশেষ ধরনের গানের সঙ্গে সমবেত নাচ, সঙ্গে বাজনা বলতে কেবল চাং আর মাদল। শুনতে শুনতে আর দেখতে দেখতে বিস্ময়ে থ হয়ে গিয়েছি আমি। ঈষৎ গ্রাম্যতা আর স্থূলতা থাকলেও এ একেবারে নতুন জিনিস। এর ভাষা স্বতন্ত্র, সুর মৌলিক, নাচগুলোর আঙ্গিকও একেবারেই অচেনা। সব মিলিয়ে এর আবেদন ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। আমি কেমন বোবার মতো বসে থাকি। এমন গান বাঁধল কি, কে দিল অমন অপার্থিব সুর? কোথায় শিখলো অমন প্রাণ মাতাল করার নাচ? যতই ভাবি ততই যেন বিস্ময়ের অতলে তলিয়ে যেতে থাকি। চাং আর মাদলের একটানা বোল রক্তে রক্তে কেমন নেশা ধরিয়ে দেয়। আমার কথায় লজ্জা পায় গজাশিমুলের মানুষ। বলে, ইয়ে মদ্দার বাপ 14 পুরুষের ধারা আইগা, উয়ারাই বানাইছিল সবকিছু, মৃত্যুকালে দিয়ে গেছেন মধ্যের। শুনতে শুনতে বিভোর হয়ে যায়। সরলপানা মানুষগুলো জানে না কি ঐশ্বর্য নিয়ে বসে রয়েছে ওরা। সুনীল ফিসফিস করে বলেছিল, এদের আরো অনেক নাচ গান আছে স্যার। ওদের বিহা গীত, পরবের গান আর আষাঢ়িয়া শুনলে ভুলতে পারবেন নাই। শুধিয়েছিলাম, কোনো বড় আসরে গিয়েছো কখনো? বড় আসর? গজাশিমলের মানুষগুলো এবার ভীষণ লজ্জা পায়। বড় আসর কোথাকে পাবো আইগা? এসব গাঁওলে নাচ কে খরচা দিয়ে জুড়াবে? বাবুরা সব যাত্রা বাইস্কোপ দেখেন, হরেক ফুর্তি ফার্তা করেন, টাকা উড়ান। ওরা আইকা কোন দুঃখে এইসব ছোট লোকই চিজ পয়সা দিয়ে দেখবেন? এসব মোরা লিজরাই গাই, লিজরাই শুনি। আবেশে ভোঁ হয়ে যেতে যেতে বলি, এবার বাবুদেরও শোনাতে হবে এসব। শুনে ওরা লজ্জায় ভয়ে একেবারে কুঁকড়ে যায়। এ মাস্টারটা আর খেপা, বলে কিনা তুয়াদের দলকে আমি বাঁকুড়া শহরে নিয়ে যাব। আমরা বলি, হাই বাপ, সে যে বহুত দূর গো। ও বলে, বেশি দূর লয়, সেখানে ফি বছর সরকারি মেলা বসে। গাঁগঞ্জের হারিয়ে যাওয়া ফুরিয়ে আসা লাচ গানের শিক্ষণে ভারী কদর। ভালো হলে তারা মেডেল দেয়, টাকা দেয়। মাস্টারের কথা শুনে চোখের পাতনিও বুঝি ফেলতে ভুলে যাই মোরা। ছগড়া বলে কিনা বসু শহরের ছা যাবে শহরে লাজ করতে। কোনোদিন অমন কথা শুনেছে কৌ? বসু শহরের ছা তুমি, তাইলে তুমি জঙ্গলে যাও, ফল পাকুর খোঁজো, মৌচাক ভাঙো, কন্দমূল খুঁড়ে খুঁড়ে বার করো, শিকার মারো। জঙ্গলে কত ফল ফুলারি, ভ্যাঁচ, কেঁদু, ভেলাই, ভোঁড়োর, কাঁটা আলু, চুরকা আলু, পান আলু, রাখাল কুদরি, বন কাঁকড়ো, সেসব খুঁজে পেতে আনো। জঙ্গলে কত শিকার, ছোট শিকার, গোরচ্চা, মালো, খটাস, বনমুরগি, তিতির, কোয়ের, গুঁড়ুর। তা বাদে আছে ঢ্যামনা সাপ, সাটনা, সেসব মারো। ঢ্যামনা সাপের ছালের বহুত দাম হে। আর সাটনা দেখলে বসু শবরের বাচ্চার জিভে যে জল আসে সেটা আর কে না জানে। সাটনার ছাল ছাড়িয়ে পুড়িয়ে নাও, চামড়াটা বেচে দাও রানীবাঁধ বাজারে কিংবা ফুলকুসুমার হাটে। গাছে গাছে ঠেলুর দল বসে বসে মুখ ভেঙাচ্ছে, তীর কিংবা গুলতে ছুঁড়ে মারো। ঠেলু মারা অবশ্যই সোজা কথা লয়, অনেক লোক লাগে।
ঘা খেয়ে ঠেলু ছুটবে গাছে গাছে, তোমরা ছুটবে তলায় তলায়। সুযোগ মতো তীর চালাবে, পাথর রডা ছুঁড়ে মারবে নিশানা করে। একসময় ঠেলুর পর কাহিল হয়ে মুখ থুবড়ে পারবে মাটিতে। তারপর সবাই মিলে লাঠি পেটা করে শেষ করে দাও ওকে, ছাল ছাড়িয়ে নাও, মাংসটা তৃপ্তি করে খাও, চামড়াটা দিয়ে চাং ছেয়ে নাও। জঙ্গলের মধ্যে অচিনকালের হাজামজা বাঁধ, ঠান্ডা থলথলে পুরনো পাঁক, তার তলায় কালো কুচকুচে কটু বা কচ্ছপের দল বাস করে। ডুব দিয়ে পাঁক হাল্টে ধরো সেসব। জঙ্গলের বাইরে ধানের ক্ষেত, মাঘ ফাল্গুনে আলে আলে কত ধেরে ইঁদুরের গর্ত, পাকা ধানের টানে ওরা বাসা বাঁধে আলের ধারে ধারে। বড় বড় ভোঁসল বানায়, আলের তলায় সুড়ুং বানায়, অসংখ্য সুড়ুং। সে এক গোলকধাঁধার রাজ্যি, তার মধ্যে ঠেসে থাকে মাঠ থেকে চুরি করা ধান। এসব গর্ত বসু সবর ছাড়া কার নজরে পড়ে হে? যাও, গোলকধাঁধার সব গর্তের মুখ খড় দিয়ে বন্ধ করে দাও, খোলা রাখো শুধু একটি মাত্র ভোসলের মুখ। ওই ভোসলের মুখে লাড়া খড় ঢুকিয়ে লাগিয়ে দাও আগুন। লাঠি বাগিয়ে খাড়া থাকো ভোসলের মুখের দিকে ঠায় তাকিয়ে। চোখের পাতনি পড়বেক নাই, খানিক বাদে মুখ দেখাবে গণেশের বাহনরা। ধোঁয়ায় ততক্ষণে দম আটকে আসছে ওদের, বাঁচবার তরে বেরিয়ে আসবে একের পর এক। তুমিও বাইরে থেকে লাঠি নিয়ে তিয়ার, ঘাম আরো মাথা নিশানা করে আলের ধারে লুটিয়ে পড়বে একতাল কাদার মতো। ধান খেয়ে খেয়ে কি তাদের বপু, 5-7টা হলেই ভোজ জমে যাবে আলের ধারেই। লাড়া খড়ের আগুনে ওগুলোকে ঝলসে নাও আস্ত, ছাল ছাড়িয়ে গোপাগপ খাও। জ্যৈষ্ঠী আষাঢ়ে ধানের খেতে কচি কচি চারা, তার টানে দল বেঁধে আসে ছোট শিকারের পাল, লম্বা কান উঁচিয়ে চড়ে বেড়ায়। ওদের মেটে রঙের শরীরগুলো তখন উঠানামা করে সবুজ ক্ষেতের মধ্যে। যাওয়া আসার পথে ফাঁদ পাতা 2-10টা পড়বেই, তবে পথটা চেনা চাই ঠিক ঠিক। তা তুমি বসু সবরের পুত্তুর, ছোট শিকারের আনাগোনার পথ চিনতে লাগবে তো বৃথাই তোমার সবর জনম। তুমি তাহলে শহরে যাও, লগরে যাও, মাথার চুল ছেঁটে বাবু সেজে কাঁকড়াদের মতো ছেঁচড়ামি করে বেড়াও। মৃগয়াবৃত্তি তোমার তরে লয়। মৃগয়াবৃত্তির বাইরেও কত কাজ রয়েছে বসু সবরের তরে। জঙ্গলে হরেক কিসিমের কাঠ, হত্তুকি, বহেরা, কচরার বীজ, সেসব কুড়াও। কাঠ দিয়ে লাঙলের ইস বানাও, সেসব নিয়ে যাও ঝিলিমিলি, রানীবাঁধ, বাঁশপাহাড়ির হাটে। যাও গেরস্তদের দরে দরে, অঘর রায়ের হয়ে চোরাই গাছ কাটো, চেরাই করো রাইতের আঁধারে, তুলে দাও টেরাকে, নামমাত্র দাম নিয়ে ঘরে যাও। তা নয়, বসু সবরের ছা চললেকে লাজবার লেগে শহরে। আরে বাপ, বাঁকুড়া কি যে সে শহর, আমি কি আর দেখি নাই? কত ঘরবাড়ি, দোকান পসার, আলো বাতি, দিন রাত বাস টেরাক হুঁকুড়ে ছুটে যায়। কত কাঁকড়া গিজগিজ করছে শিক্ষিনে। তুয়ারা অমন থানে গিয়ে কি করবি? শুধু মধু বসু সবর জাতের মুখ পুড়ানোই সার হবে। তুয়াদের লইতা ছইতা পরা উদম গা দেখে কাঁকড়ার দল সব হেসে কাহিল হবে। এসব কথা ছা ঝগড়াদের যদি বা বুঝানো যায়, ওই খ্যাপা মাস্টারকে বুঝায় কার সাধ্যি? শুধুই বলে সেটা আমি বুঝব, তোমরা কেবল যেমনটি পালা গান গাও তেমনি গাইবে, বাকি ভাবনা আমার। ছেলা ঝগড়াদের চোখ চকচক করছে শহরে যাবার লেগে, বুঝতে কি আর লারি মুই? যা মনেলে করো তোমরা, কিচ্ছটি জানি নাই মুই। সুচাঁদ জানে, মাস্টার জানে, মর পাশ কিছু নাই আর। হে আগুন বরণ, এ খ্যাপা মাস্টারের পাল্লায় পড়ে শেষ অবধি এই বসু সবর জাতের কপালে কত দুঃখই না আছে। মিস বার্ড মন দিয়ে শুনছিল রাজীবের মুখ দিয়ে দশরথ ভক্তার জবানবন্দি। সহসা ঘ্যাঁচ শব্দে দাঁড়িয়ে গেল ট্যাক্সি। মিস বার্ড শুধল, কি হলো? ড্রাইভার জবাব দিল, ঝিলিমিলি পৌঁছে গেছি। এখন আষাঢ় মাস, দিন কয়েক আগে 2-1 পশলা বৃষ্টি হয়েছে। রাড়ের আকাশে মেঘটা দইয়ের মতো জমছে, আবার ছানা কেটে যাচ্ছে। মাঝে মাঝে অল্প স্বল্প কাপড় ভেজানো ঝিরঝিরানি। রাড়ের মানুষ বলে গুঁড়ি ঝাড়া। খবর এসেছে পূবে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে এই কদিনে, তা তো হবেই। যে নাই জানে বার তিথি, আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী, এ শাস্ত্রের বচন।
রাড়ের মানুষ জানে ওই দিন ধরিত্রী ঋতুমতী হন। কাঁচা দুধ সহ পাকা আম খেয়ে চাষিরা হাল বলদ নিয়ে রওনা দেয় মাঠে। মাস্টার আঙুল তুলে দেখায়, ওই দেখো। ঝিলিমিলি বাজারে রাজীব আর ক্যাথি বার্ড দাঁড়িয়ে রয়েছে। গজাশিমুলের দিকে রওনা দেবে ওরা। অল্প তফাতে বিশাল অশ্বত্থ গাছের তলায় আদিবাসী মানুষের জমায়েত। বসে দাঁড়িয়ে ক্ষণ গুনছে ওরা। কেউ কেউ তালাই পেতে শুয়ে পড়েছে মাটিতে। পাশে রয়েছে ক্যাঁথা, বালিশ, বোঁচকা, বুঁচকি, কাচ্চা বাচ্চা, হাঁস, মুরগি, পুরো সংসারখানা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়েছে এরা। বাঁশের বাঁশি নিয়েছে এক রসিক ছোকরা। অত তাড়াহুড়োতেও ভোলেনি। অল্প তফাতে বসে তন্ময় হয়ে বাজাচ্ছে সে। দূরে বসে কান খাড়া করে শুনছে কিশোরী যুবতীর দল, মুখ টিপে হাসছে। রাজীব বলে, দেখো কেমন পুরো সংসার চলে যাচ্ছে ঘর বাড়ি ছেড়ে। তাই তো। ক্যাথি বার্ডের নীল চোখে সমুদ্রের ফেনার মতো কৌতূহল। কোথায় চলেছে এরা? এনি ফেস্টিভ্যাল? ঠিক তাই। রাজীব একটুখানি থেমে বলে, নাবালে চলেছে রাড়ের মানুষ। আসরতলার জমায়েত ভুল ভুল করে দেখছিল ক্যাথি বার্ডকে। তাদের চোখে মুখে সীমাহীন বিস্ময় আর কৌতূহল। ক্যাথি বার্ডের পোশাক আশাক, গায়ের রং, মাথার চুল, দাঁড়ানোর এবং কথা বলবার ধরন দেখে ওরা হেসে বাঁচে না। মেয়েরা হাসতে হাসতে এ ওর গায়ে লুটিয়ে পড়ে। উহ, ক্যাথি বার্ড যেন পুলকে শিহরিত হয়। এমন কি করে হাসে বলো তো এরা? এমন সর্বাঙ্গ নিংড়ে হাসি। ওদের কি সত্যিই কোনো দুঃখ নেই? ওদের জীবনধারণ প্রণালীটা একটুখানি শুনবে নাকি? রাজীব মুচকি হেসে বলে, শুনবো, কিন্তু তার আগে দাঁড়াও। বলতে বলতে এগিয়ে গেল ক্যাথি বার্ড। ক্যামেরা বাগিয়ে পটাপট ছবি তুলল গোটা কয়েক। মাসিওয়ালা ছোকরার কাছে গিয়ে চালিয়ে দিল টেপ, ফটোও তুলল। মূল জমায়েত থেকে খানিক তফাতে 4-5 জনের একটি দল ভুয়াস গাছের তলায় বসে উচ্চনাদে গান ধরেছে। দেশ জুইড় খরা হইলাক, দারুণ খটার শাল হে, রাড়ের মানুষ চললেছে নাবাল, সুখা হাজার দেশে মরে, ঘরের ছাওয়াল হে, রাড়ের মানুষ চললেছে নাবাল। ক্যাথি বার্ড ছুটে যায় ওদিকে, ঝলক ঝলক ফটো তুলে। টেপ রেকর্ডারে ধরে নেয় গানের কলিগুলো। উখেনে আকাশ ভর্তি বৃষ্টি আছে, ফটোয়ে আঁকা কেঁদেল আছে, ফিরার বেলায় ধৈর্লাক পুলুষ, ছিনাই লিলাক বামাল হে, রাড়ের মানুষ চললেছে নাবাল। ক্যাথি বার্ডের আনন্দে উপচে পড়া মুখখানা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল রাজীব। বলল, ওদের লাইফটা শুনবে না? ও শিওর। ক্যাথি বার্ডের যেন সহসা মনে পড়ে গেল। বলল, বলো বলো শুনি। এই রুখা ভুখা মাটির দেশে কাজকাম নেই। ক্ষেত জমিনের 12 আনাই টাঁড় টিকর ডাঙা। 2 ফসলা তো দূরের কথা, 1 ফসলাও সব বছর হয় না। 1 আকাশ পাললে হয় লচেত লয়। কাজকাম নেই বটে, তবে রাড়ের মানুষের সংখ্যাটা কম নয়। গরিব মানুষ দিনভর খাটালির পর একমুখী আনন্দে ডুবতে গিয়ে মানুষের সংখ্যাটা অজান্তে বাড়িয়ে ফেলে। আর এই রাড়ভূম আর জঙ্গলমহলে গরিব মানুষ, ভূমিহীন, ভিটাহীন, এদের সংখ্যাই 12 আনা। এখানে কাজ কম, লোক বেশি। কাজ বিহনে, খাদ্য বিহনে রাড়ের এই 12 আনা মানুষ 3 মাসের বেশি পেট পুড়ে খেতে পায় না। বাকি 9 মাস তাদের চলে অর্ধাহার, অনাহার, অখাদ্য কুখাদ্য ভক্ষণ এবং রোগের প্রকোপে পড়ে মরণ। দেশে থাকলে সাক্ষাৎ মৃত্যু। তাই চাষের সময় আর ফসল কাটবার সময় রাড়ের বহু মানুষ চলে যায় পূবের দিকে খাটতে। বর্ধমান, হুগলি, হাওড়া, ওদিকটার নাবাল অর্থাৎ নিচু জায়গা। খেতে জল জমে এবং থাকে। চাষবাসও হয় পুরো দমে। কাজ মেলে তাই পশ্চিমা মজুরদের। রাড়ের মানুষ নাবালে গেলে খেতে পায়, থাকবার জায়গা পায়, মজুরিটাও পায় তুলনায় বেশি। পুরো ব্যাপারটা ক্যাথি বার্ডের কাছে প্রাঞ্জল করতে থাকে রাজীব। ক্যাথি বার্ড গোগ্রাসে গিলছিল। শুধু এরা কি পুরো ফ্যামিলিই চলে যাচ্ছে? কোনো সংসারে সবাই, কোনো সংসারে 2-1 জন বুড়ো থুড়ো রোগী টোগী রইল। এরা আর ফিরবে না? ফিরবে ভাদ্রর শেষে, আবার চলে যাবে অঘ্রাণে, ফিরবে মাঘের শেষে। এরা তো এক ধরনের বোহেমিয়ান। চোখ বড় বড় করে তাকায় ক্যাথি বার্ড। নোম্যাডিক।
তা বোধ হয় নয়, কারণ যেখানেই যাক, যত দূরেই যাক, ঘরের মায়া, ভিটের মায়া এদের প্রবল। কিন্তু ভিটেতে এরা থাকতে পারছে কই? তা ঠিক, কাজের ধান্দায় পুরো সংসার 4-5 মাস রইল ভিন দেশে, ফিরে এসে সে দেখবে কি? তার চালের খড়গুলো হয় পড়শিতে টেনে নিয়ে গেছে, নয়তো গরুতে টেনে খেয়েছে। আঙনার বেড়াটি পুরোপুরি লোপাট। যাবার আগে উঠোনে কিংবা পিচ পেঁদারে যে টুকটাক কাঠখুটো গেরস্থালি সামগ্রী ছিল, বহু মেহনতের সেই সামগ্রীগুলো বেমালুম হাওয়া। ভেবে দেখো, গাঁগঞ্জের মানুষ হয়েও কিন্তু জীবনেও নিজের ভিটের এক টুকরো আনাজ দাঁতে কাটতে পারে না এরা। কেন? ফলালেই পারে অল্প স্বল্প। কখন ফলাবে, কি করেই বা ফলাবে? ভিটে ছেড়ে দীর্ঘদিন বাইরে থাকবার দরুন সীমানার বেড়াটেরা সব লোপাট। তাও যদি উৎসাহী মানুষ কোনো গতিকে 2-4টে বেগুন লঙ্কার চারা লাগায়, তো ফল ধরবার আগেই তাকে বেরিয়ে পড়তে হবে ভিন দেশের উদ্দেশ্যে। ফিরে এসে দেখবে ওইসব গাছের চিহ্ন মাত্র নেই। সংসারী মানুষ হয়েও তাই ওরা জীবনে গেরস্থালির স্বাদ পায় না একদিনের তরেও। যাযাবর ছাড়া এরা আর কি হবে বলো? তবে ফেস্টিভ্যালে চলেছে বললে যে, ফেস্টিভ্যাল ছাড়া আর কি? রাজীব তেতো হাসে। পেট পুরে 4টি খাবে, ওইটা নেই না সমাজ সংসার তুচ্ছ করে চলেছে এরা। ওদের কাছে খেতে পাওয়াটাই উৎসব বিশেষ। আশ্চর্য! ক্যাথিবার্ড বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আসরতলার দিকে, বিড় করে বলে, ইন্ডিয়ার মতো একটা সভ্য দেশে। যাগে, রাজীব হাসে। এটা যে একটা সভ্য দেশ, সেটা একজন পশ্চিমী যুবতীর মুখ থেকে শুনে ধন্য হলাম। কেন? ক্যাথিবার্ড চোখ পাকিয়ে তাকায়। পশ্চিমের মানুষেরা কি তোমাদের অসভ্য ভাবে নাকি? তাই তো জানি। ইন্ডিয়াতে সাপ, ভূত, ডাইনি আর ভিখিরি ছাড়া আর কেউ বাস করে না। এটা দুনিয়াময় রটাবার জন্য অনেক ডলার খরচা করো তোমরা। এই, মিস বার্ড খেপে যায়, তুমি কিন্তু আবার ঝগড়া করতে চাইছো। রাজীব হেসে ফেলে। সহসা কিটব্যাগখানা খুলে ফেলে ক্যাথিবার্ড, বের করে 1 কৌটো চকলেট, এগিয়ে যায় আসরতলার দিকে। 2-1টি বাচ্চার মুঠোর মধ্যে চকোলেট গুঁজে দিতেই চারপাশে শোরগোল ওঠে। রাজ্যের বাচ্চা ছুটে এসে ভিড় করে দাঁড়ায়। ক্যাথিবার্ডের চারপাশে রোগা ময়লা হাতগুলো বাড়িয়ে দিয়ে কিলবিল করতে থাকে। মিস বার্ডের উল্লাস তখন দেখবার মতো। 2 হাতে চকলেট নিয়ে ছুঁড়ে দিতে থাকে চারপাশে, খিলখিলিয়ে হাসতে থাকে ঝর্ণার মতো, যেন এক ভারী মজার খেলা খেলছে সে। রাজীব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দৃশ্যটা। দেখতে দেখতে মনে পড়ল কলকাতার আদিগঙ্গার ঘাটে পুণ্য ক্রয়েচ্ছু ধনীদের খুচরো পয়সার হরিল্লুটের দৃশ্য। গোটা কয়েক খুচরো পয়সার লোভে 1 হাঁটু জলে আছাড়ি পিছাড়ি খাচ্ছে 20-50টি লোক। কেউ বা 2-1টা পাচ্ছে, কেউ শুধু পিছল সিঁড়িতে আছাড়ি খেয়ে চলেছে বারবার। একখানা বাস এসে থামে ঠাস বোঝাই। ছাদের মাথায় গাদাগাদি লোকজন। বোঁচকা বুঁচকি ছাগল মুরগিতে তিল ধারণের ঠাঁই নেই। তার মধ্যেও বাসের ছাদে বসে প্রাণের পুলকে বাঁশিতে মিষ্টি সুর তুলেছে এক ছোকরা। ক্যাথিবার্ড বাচ্চা মেয়ের মতো খিলখিলিয়ে হাসতে থাকে, বলে, তোমাদের দেশে সবাই কি বর্ন মিউজিশিয়ান? আসরতলার মানুষগুলো তাদের সংসার গুটিয়ে ফেলেছে নিমেষের মধ্যে। তৎপর হয়ে উঠেছে তারা। বাসের দরজায় বোঁচকা বুঁচকি নিয়ে ঠেলাঠেলি জুড়েছে সবাই। কলরব তুলেছে জোরসে। ভেতরে 2 জন মানুষের ঢোকবার ঠাঁই আছে কিনা সন্দেহ। সেই বাসে উঠতে চায় কিনা 20 জন মানুষ, লটবহর সহ। খানিকক্ষণ বাসে মানুষে হাতাহাতি লড়াই চলে, বাদানুবাদ, গালিগালাজ। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে কাপড় চোপড় খুলে যায় কারুর। ক্যাথিবার্ড নিপুণ হাতে শাটার টিপতে থাকে সারাক্ষণ। খানিক বাদে ছেড়ে দেয় বাস। ঠেলাঠেলি ধস্তাধস্তিতে বিধ্বস্ত মানুষগুলো ফের ফিরে আসে আসাত গাছের তলায়, ফের নতুন করে সংসার পাতে। ক্যাথিবার্ড শুধোয়, এরা কি পরের বাসের জন্য ওয়েট করবে এই নেচার বিল্ট ওয়েটিং শেডের তলায়? রাজীব বলে, অপেক্ষা তো করবেই, করতেই হবে, তবে ঠিক পরের বাসের জন্যেই নয়। যতক্ষণ না বাসের সঙ্গে এই হাতাহাতি লড়াইতে জিততে পারবে ততক্ষণ, ততদিন চলবে এই গাছের তলায় এদের নিরঙ্কুশ প্রতীক্ষা। পথের ধারে সংসারগুলো আবার থিতু হয়ে বসে।
আবার চাটাইয়ের ওপর গাদাগাদি বিছানা পত্তর, বাসন কোসন, ছাগল, মুরগি এবং মানুষ। চাটাইয়ের সামনে এক উলঙ্গ বাচ্চার সঙ্গে একটি পাতি হাঁস এক এনামেলের থালা থেকে খাবার খুঁটে খাচ্ছে। দেখেই ক্যামেরা বাগিয়ে ধরল মিস বার্ড। পুরো সংসারটাকে পিছনে নিয়ে বাচ্চা ও হাঁসের ছবিখানা পলকের মধ্যে ধরে নিল ক্যামেরায়। উচ্ছ্বসিত গলায় বলল, এবারের দ্য ফোক পত্রিকার কভারখানাই হবে এই ছবিখানা দিয়ে। দারুণ হবে না? দারুণ। শুনছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় মধুবর্ষী কথা সাহিত্যিক ভগীরথ মিশ্র বিরচিত সাড়া জাগানো উপন্যাস আর কাঠি প্রথম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।